নমস্কার, আপনারা শুনছেন অডিও স্টোরি স্টেশন এবং আমি আপনাদের সাথে দেবারতী। আজকে আপনাদের জন্য থাকছে শ্রী গৌতম রায় রচিত গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প। অনেক দিন ধরে আমার চ্যানেলে অনেক মেসেজ এসেছে গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জি গল্প নিয়ে আসার জন্য। অবশেষে অনেক দিন পরে আমি আবার নিয়ে এসেছি গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জিকে এবং অবশ্যই আপনাদের বলবো অনুরোধ করব গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শোনার জন্য। আজকে গল্পের নাম পরেশ দত্ত হত্যা মামলা। তবে গল্প শুরু করার আগে আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আমার চ্যানেলে মেম্বারশিপ এসে গেছে, আপনারা চাইলে নিতে পারেন। মেম্বারশিপ শুরু হচ্ছে 29 টাকা থেকে মাত্র। এছাড়া সুপার চ্যাট এবং সুপার স্টিকারের মাধ্যমেও আমার চ্যানেলটাকে আপনারা সাহায্য করতে পারেন। তাহলে চলুন, সময় নষ্ট করব না, আমরা সরাসরি চলে যাব আজকের গল্পে। এতদিনের প্রতীক্ষিত গল্প গোয়েন্দা নীলাঞ্জন ব্যানার্জির গল্প পরেশ দত্ত হত্যা মামলার প্রথম পর্ব। এয়ারপোর্টে এক ভদ্রলোক আর তার স্ত্রীকে নামিয়ে দিয়ে পরেশ কিছুক্ষণ অপেক্ষা করতে থাকলো যদি কোনো ফিরতি প্যাসেঞ্জার পায়। রাতের দিকে খুব একটা ফিরতি পথের প্যাসেঞ্জার পাওয়া যায় না। তবু সামান্য কিছু সময় পরেশ ট্যাক্সিটা নিয়ে দাঁড়িয়ে রইল। ট্যাক্সিটা ওর নিজের নয়, নিজের একটা ট্যাক্সি হবে এমন দুরূহ আশাও সে কোনোদিন করেনি। পরেশ দত্তর মালিক মদন পোদ্দার লোকটা তাকে খুব বিশ্বাস করে। মদন মনে করে পরেশ খুব সাচ্চা, সৎ আর অমায়িক মানুষ। ইচ্ছে থাকলে ট্যাক্সি নিয়ে অনেক কিছু গ্যাঁড়া কলে রাস্তার কিছু উপরি আয় করতে পারে। কিন্তু মদন দেখেছে একটু বোকা ধরনের পরেশ ওসব ধান্দাতেই যায় না। মিটারের যে টাকাটা ওঠে সেটাই সে মালিকের হাতে গুঁজে দিয়ে নিজের প্রাপ্যটুকু নিয়েই বেশ সন্তুষ্ট থাকে। মদনের আরও যে দুটো ট্যাক্সি আছে, কিন্তু সেই সব ট্যাক্সিগুলোর নানান বায়না, নানান কারচুপি। আজ এ পার্টস কাল ও পার্টসের ভাঙাচোরা তো লেগেই আছে। কিন্তু এ পর্যন্ত পরেশ সেসব রাস্তাতেই যায় না। তার একটা ছোট্ট সংসার আছে। ছোটবেলায় বাবা মা আগুপিছু মারা যাবার পর পরেশ খুব আতান্তরে পড়েছিল। তখন ওর কতই বা বয়স, 15-16। বাবা থাকতে কিছুটা পড়াশোনা হয়েছিল, কিন্তু বাবা চলে যাওয়ার পর তখনও ক্লাস 9-এ পড়ে। সংসারে বিধবা মা আর সে। বাবাও ছিল একজন প্রাইভেট গাড়ির চালক। সেই বাবাই তাকে বেশ কিছুদিন গাড়ি চালানোয় হাতেখড়ি দিয়েছিল। বাবা চলে যাওয়ার পরই সেটাও বন্ধ হয়ে যায়। কিন্তু বিধবা মাকে নিয়ে সংসারটা তো তাকেই চালাতে হবে। পড়াশোনা তখন ডকে। সেই সময় তার মাই তাকে বলে, গাড়ি চালানোটা তুই শিখে নে খোকা, লাইসেন্স পেয়ে গেলে দেখবি একটা না একটা কিছু ঠিকই জুটে যাবে। গিয়েছিল। মাখন পোদ্দারই একদিন পরেশকে বলেছিল, আমি একটা নতুন ট্যাক্সির পারমিট পেয়েছি, গাড়ির ধান্দায় আছি। তুই তো ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছিস, আমার ট্যাক্সি চালাবি? আর কিছু না ভেবেই পরেশ বলে দিয়েছিল সে রাজি। তারপর থেকে কতগুলো বছর কেটে গেছে, আর সেই বছরে তার জীবনে এসেছে সুনীতি। সেও খুব গরিব ঘরের মেয়ে। সুনীতিকে দেখতে গিয়ে তার বেশ পছন্দ হয়ে গিয়েছিল। জীবনে প্রথমবারই মেয়ে দেখা এবং বিয়ে। তারপর তাদের জীবনে এসেছে মেয়ে শম্পা, সুনীতিরই দেওয়া নাম। সুনীতি আর শম্পাকে নিয়ে তার ছোট্ট সুখের সংসার। যা তার রোজগার তাই দিয়েই সুনীতি সুন্দরভাবে সংসার চালিয়ে নিয়ে যায়। আসলে সুনীতির তেমন কোনো লোভ টোভ ছিল না। সবচেয়ে সুনীতির বড় ভরসা ছিল তার স্বামী লোকটা বড় সাধাসিধে, অভ্যস্ত, সরল, সৎ আর নির্ভেজাল মানুষ। সুনীতির গর্ব তার স্বামী একজন ভালো মানুষ। সব মিলিয়ে পরেশ দত্ত এক সুখী দম্পতি। ভাই, প্যাসেঞ্জার নেবেন? পরেশ দত্তর ধ্যান ভাঙে। কাঁচের ওপাশে মুখ নিয়ে দেখে এক যুবতীর মুখ। পরেশ বলে, "আব, ভাড়ার জন্যই তো দাঁড়িয়ে আছি, যাবো তো নিশ্চয়ই। কিন্তু ম্যাডাম, আপনি যাবেন কোথায়?" "গড়িয়াহাট। খুব অসুবিধে হবে?" পরেশ বলে, "রাত অনেক হয়েছে, প্রায় 12টা। আমি থাকি পাইক পাড়ায়। গাড়ি নিয়ে প্যাসেঞ্জার না পেলে আমাকে একাই ফিরতে হবে।" "ঠিক আছে ম্যাডাম, আপনি চলুন। এত রাতে এক মহিলাকে তো একা ছেড়ে দেওয়া যায় না।" মেয়েটি ধন্যবাদ বলে পিছনের সিটে গিয়ে বসে। এখন ফাঁকা রাস্তা।
সোজা ভিআইপি রোড ধরে পরেশ মিডিয়াম স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ প্রায় ঊর্ধ্বশ্বাসে একটা মোটর বাইক তার গাড়িটাকে ওভারটেক করে দ্রুত এগিয়ে গেল। পরেশ দেখেও দেখল না, তার গাড়ির স্পিড বাড়ালো না। আর ঠিক তখনই একটা মারুতি ভ্যান প্রায় দিকবিদিক শূন্য হয়ে বিপুল বেগে তার ট্যাক্সিকে হুশ শব্দে ওভারটেক করে এগিয়ে গেল। প্যাসেঞ্জার মেয়েটি বলল, এইসব রাশ ড্রাইভারদের লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। পরেশ কিন্তু নির্বিকার। মহিলার মুখের কথা শেষ হতে না হতেই বিকট শব্দে মারুতি ভ্যানটা গিয়ে সজোরে ধাক্কা মারল সামনের দু চাকা গাড়িটাকে। মারুতি ভ্যানটা কিন্তু দাঁড়ালো না, স্পিডও কমলো না। বাইকের আরোহীর কি হলো না হলো সেটা দেখারও প্রয়োজন মনে করল না। সমান স্পিডে ফাঁকা ভিআইপি রোড ধরে প্রায় পলাতক। পরেশ গাড়ির স্পিড কমাতে বাধ্য হলো। বাইকের আরোহীটি তখন ছিটকে পড়েছে রাস্তার একদিকে, আর তার বাইক অন্য ধারে। সাধারণত পরেশ কোনো যাত্রীর সঙ্গে বিনা প্রয়োজনে কথা বলে না। এক্ষেত্রে তাকে বলতেই হলো, ম্যাডাম, লোকটা রাস্তায় পড়ে ছটফট করছে, একটু নেমে দেখব। অন্য কোনো যাত্রী হলে, বিশেষ করে একা কোনো মহিলা হলে বলতো, আপনি গাড়ি চালিয়ে যান, অযথা পুলিশ কেসে মাথা গলাতে হবে না। কিন্তু পরেশের প্যাসেঞ্জার মহিলা বললেন, হ্যাঁ নামুন, লোকটা বেঁচে আছে কিনা দেখুন। অনুমতি পেয়ে পরেশ গাড়ি থেকে নেমে লোকটির কাছে গিয়ে দাঁড়ালো। জ্ঞান ছিল, কিন্তু যন্ত্রণায় ছটফট করছে। পরেশ ফিরে আসে ট্যাক্সিতে উপবিষ্ট মহিলার কাছে। ম্যাডাম, লোকটা বেঁচে আছে, হাতে পায়ে সম্ভবত মাথাতেও চোট পেয়েছে। এই অবস্থায় ফেলে রেখে কি চলে যাওয়া উচিত হবে? মেয়েটি বলে, কি করতে চান? যদি আর্জি করে নিয়ে যাওয়া যেত, হয়তো মানুষটা বেঁচে যেতে পারে, কিন্তু আপনি পারমিশন না দিলে তোকে গাড়িতে তুলতে পারবো না। মেয়েটি বলল, রোড অ্যাক্সিডেন্ট, ফেঁসে যাবার ভয় নেই। সবিনয় পরেশ বলেছিল, এই অবস্থায় ওকে ফেলে রেখে চলে যাওয়াটা কি মানুষের কাজ হবে ম্যাডাম? মহিলা এবার পরেশের দিকে তাকিয়ে বলেছিলেন, আপনার পাশে ওকে তুলে নিন, আমি একটা পুলিশ স্টেশনে ফোন করছি, ওর বাইকটা তুলে নিয়ে যাবে, দেরি করবেন না, লোকটাকে তুলে নিন। অতি যত্নে লোকটাকে তুলে নিয়ে পরেশ নিজের সিটের পাশে বসায়। এবার একটু জোরে চালিয়ে সে আরজি করে পৌঁছে যায়। লোকটা তখনও কেমন একটা ঘোরে ছিল, কিন্তু জ্ঞানটা ছিল। আরজি করে পৌঁছে পরেশ বলে, ম্যাডাম, আপনার তো গড়িয়াহাট যাবার কথা, রাতও তো হয়েছে, আমি কি আপনার জন্য অন্য ট্যাক্সি ডেকে দেব? মহিলা বললেন, কিছু দরকার হবে না, আমি গিয়ে ভিতরে যোগাযোগ করছি, স্ট্রেচারের ব্যবস্থা করতে হবে, আপনার একার দ্বারা ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। বলেই সেই মহিলা ঢুকে গেলেন আরজি করের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে স্ট্রেচারও এসে গেল। প্রথমে আউটডোর ক্যাজুয়ালিটি ব্লক। মেয়েটি যেন একাই 100, নিজেই দাঁড়িয়ে থেকে সব ব্যবস্থা করলেন। লোকটির হাতে পায়ে চোট লেগেছিল। ফার্স্ট এড এবং এক্স রে করার পর হসপিটাল তখনই ছাড়ল না। মাথার স্ক্যান করানোর দরকার। সে রাতের মতো হসপিটালেই থাকতে হবে। বেড পাওয়া মুশকিল, কিন্তু মেয়েটি বোধহয় জাদু জানে, বেডের বন্দোবস্তও হয়ে গেল। হসপিটাল জানালো, মাথায় যদি আঘাত তেমন না থাকে পরের দিন বিকেলেই ছেড়ে দেওয়া হবে। অ্যাডমিশন করালেন মেয়েটি নিজের সই করে। তারপর ফিরে এসে ট্যাক্সিতে বসে পরেশ নিজের স্বভাবের বাইরে গিয়ে জিজ্ঞেস করল, আপনি না থাকলে না ম্যাডাম, লোকটাকে করিডোরেই পড়ে থাকতে হতো, ট্রিটমেন্টও হতো কিনা কে জানে। সামান্য হেসে মেয়েটি বলল, আর তো আপনার কোনো দুশ্চিন্তা নেই? না ম্যাডাম। এবার কি আপনি আমাকে বাড়ি পৌঁছে দেবেন? আর একটা কথাও না বলে সোজা গাড়ি চালিয়ে দিল গড়িয়াহাটের দিকে। মেয়েটি নামলেন গোল পার্কের কাছে। ব্যাগ থেকে টাকা বের করে পরেশের হাতে যা ভাড়া উঠেছিল তার উপরও আরও 100 টাকা দিয়ে বললেন, কোনো প্যাসেঞ্জার না তুলে সোজা বাড়ি চলে যান। টাকা গুনে পরেশ বলল, ম্যাডাম, আপনি তো 100 টাকা বেশি দিয়েছেন, আপনাকে ফেরত দিতে হবে না। এত রাত্রে ফিরবেন পাইক পাড়ায়, ওখানের প্যাসেঞ্জার তো নাও পেতে পারেন, আপনি এগোন। 100 টাকা ম্যাডামের হাতে ফেরত দিতে দিতে পরেশ বলে, আমার জন্যে আপনার কত সময় নষ্ট হয়ে গেল, সে দামটা তো আমি দিতে পারবো না, এটা আমি নিতে পারবো না ম্যাডাম। আর কোনো শব্দ ব্যয় না করে পরেশ গাড়ি স্টার্ট দিয়ে দেয়। ম্যাডাম কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন।
অপলক চোখে চেয়ে রইলেন যতক্ষণ না ট্যাক্সির পিছনের লাল আলোটা তার দৃষ্টির বাইরে চলে যায়। গাড়ি চালাতে চালাতে পরেশ ভাবছিল, সাধারণত এটা খুব কমই দেখা যায়। সেরকম সিরিয়াস কেস না হলে ফার্স্ট এড দিয়ে এমার্জেন্সি থেকে রোগীকে ছেড়ে দেয়, কিন্তু গতকাল ডাক্তারবাবু একটু অন্যরকম ব্যবহার করলেন। ম্যাডাম গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে কী সব কথা বললেন, তারপরেই সব তড়িঘড়ি ব্যবস্থা। কে জানে, ম্যাডামের হয়তো কোনো সোর্স টোর্স আছে। পরেশ একবার হাত ঘড়িটা দেখে নিল, এখনো 10 মিনিট বাকি আছে। এমনিতেই পরেশ যা কখনো করে না, আজ সেটাই কয়েকবার করতে হয়েছে। প্যাসেঞ্জার হাত দেখাতেও সে গাড়ি থামাতে পারেনি। লোকটা কাল অনেক করে বলে দিয়েছিল পারলে সে যেন গাড়িটা একবার নিয়ে যায়। না, এটুকু তাকে তো করতেই হবে। যতটুকু পারা যায় মানুষের উপকার করতে পারলে পরেশ মনে মনে শান্তি পায়। 4টের মধ্যেই হাজির হয়ে গেল। নির্দিষ্ট বেডের সামনে গিয়ে দেখল লোকটা বিছানার ওপরে চুপ করে বসে আছে, মাথায় আর হাতে ব্যান্ডেজ বাঁধা। গতকাল লোকটাকে ঠিকমতো দেখা হয়নি। বেশ ভদ্র চেহারা, বছর 35 থেকে 40-এর মধ্যে বয়স, ফর্সা রং, মানানসই হালকা গোঁফ, পরনে টি শার্ট আর ডেনিমের প্যান্ট। পরেশ গিয়ে দাঁড়াতেই লোকটা মুখ তুলে তাকালো, হয়তোবা চিনতে পারেনি। পরেশ বলল, স্যার চিনতে পারছেন? আমার ট্যাক্সিতেই তো কাল আপনাকে নিয়ে এসেছিলাম। বিগলিত মুখে ভদ্রলোক উঠে পড়লেন। তারপর পরেশের হাতটা চেপে ধরে বললেন, ভাই, গতকাল তুমি না থাকলে আমি যে কি করতাম বুঝতে পারছি না। তোমার গাড়ি এনেছো তো? হ্যাঁ স্যার, কাল তো আপনি বললেন গাড়িটা নিয়ে আসার কথা। থ্যাংক ইউ। চলো, আমার ছুটি হয়ে গেছে, আমায় বাড়ি পৌঁছে দেবে তো? সামান্য হেসে পরেশ বলল, তাহলে আর এলুম কেন, চলুন। ভদ্রলোকের হাঁটতে একটু কষ্ট হচ্ছিল, সামান্য খোঁড়াচ্ছিলেন। পরেশ তাকে ধরে ধরে এনে গাড়িতে বসালো। জিজ্ঞেস করলো, স্যার আপনার বাড়িটা কোথায়? বালিগঞ্জ প্লেস, চেনো তো? গাড়ি চালাতে চালাতে পরেশ বলল, স্যার 15 বছর কলকাতায় গাড়ি চালাচ্ছি, সব রাস্তাই আমার এখন চেনা, এমনকি অলিগলি পর্যন্ত। বালিগঞ্জ প্লেসের একটা নির্দিষ্ট বাড়ির সামনে এসে ভদ্রলোক বললেন, এখানেই থামাও। গাড়ি থামিয়ে পরেশ নিজেই লোকটিকে নামতে সাহায্য করল। ভদ্রলোক বললেন, তোমায় আর কষ্ট দেবো না, ওই সামনেই আমার বাড়ি। এবার বলো তো তোমার নামটা কি? আগে পরেশ দত্ত। তুমি কলকাতায় 15 বছর ট্যাক্সি চালাচ্ছ? আগে হ্যাঁ স্যার। আর কিছু না বলে ভদ্রলোক নিজের পার্স বার করলেন, তারপর 2,000 টাকার নোট বার করে পরেশের দিকে এগিয়ে দিলেন। একটু বিস্মিত হয়ে পরেশ বলল, এটা কি স্যার? তুমি আমার যা উপকার করেছো সেটা তো সামান্য কটা টাকা দিয়ে মেটানো যায় না, এটা তুমি রাখো। পরেশ হাত জোড় করে বলল, স্যার আপনি কি ভাবলেন আমি বকশিসের লোভে এসব করেছি? না না স্যার, মানুষ হিসেবে যেটুকু করা উচিত আমি সেটাই করেছি। আপনার এই টাকা আমি নিতে পারবো না, আপনি আমায় 100টা টাকা দিন, আমার মিটারের হিসাবে ওই টাকাটাই হয়। ভদ্রলোক কয়েক মিনিট পরেশের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, পরেশবাবু, ট্যাক্সিটা কি তোমার নিজের? কি যে বলেন স্যার, নিজের ট্যাক্সির কথা ভাবতেই পারি না। মালিকের গাড়ি, আমি চালাই। তবে মালিক আমায় খুব বিশ্বাস করেন, তাই আমার হাতে ট্যাক্সি ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্তেই থাকেন। ভদ্রলোক ব্যাগ থেকে একটা 100 টাকার নোট বের করে বললেন, থাক বাড়ি কথা। নোটটা নিতে নিতে পরেশ বলল, কিছু বললেন স্যার? না, কিছু বলিনি। তবে আচ্ছা পরেশবাবু, তুমি থাকো কোথায়? আগে পাইক পাড়ায়। আই সি। ওখানে রাধিকা কানন বলে একটা বাগান বাড়ি আছে, চেনো? হ্যাঁ স্যার চিনি, তার একটু আগেই কালাচাঁদ পতিতুণ্ড লেনের মধ্যেই আমার বাড়ি। নিজের বাড়ি? স্যার আমি খুব গরিব মানুষ, থাকি মাত্র 1.5খানা ঘরে, যা রোজগার করি কোনো মতে সংসারটা চলে যায়। অবশ্য আমার সংসারটাও খুব ছোট, আমি বউ আর 5 বছরের একটা মেয়ে। নিজের বাড়ি ঘর তোর কোত্থেকে হবে স্যার? ভদ্রলোক কোনো রকমে একটা হাত দিয়ে সিগারেট বার করে পরেশকে দিতে গেলেন। পরেশ বলল, আমি তো সিগারেট খাই না স্যার। লজ্জা করছে? না স্যার। আহ, এবার স্যার আপনি বাড়ি যান, দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে। সামান্য হেসে ভদ্রলোক বললেন, "হুম, বুঝলাম তুমি খুব পরোপকারী নির্লোভ মানুষ। এবার আমার কিছু বলার আছে তোমাকে।
বলুন না স্যার। কিছু মনে করো না। অন্যের ট্যাক্সি চালিয়ে তুমি সারা মাসে কত টাকা রোজগার করো? অবশ্য বলতে যদি আপত্তি না থাকে। পরেশ বলে, তার কোনো ঠিক নেই। তবে যা হয় তাতে আমাদের ২.৫ জনের চলে যায়। তুমি আমার গাড়ি চালাবে? বোকার মতো লোকটার মুখের দিকে তাকিয়ে পরেশ বলে, আপনার গাড়ি মানে? হ্যাঁ, স্করপিও। কিন্তু ট্যাক্সি? মালিক তো আমায় কিছুতেই ছাড়বেন না। আমিও তোমাকে ছাড়ব না। আমার একজন সৎ এবং বিশ্বাসী মানুষের দরকার। যে ছেলেটা এখন আমার গাড়ি চালায়, আমার অজান্তে সে আমার গাড়ি নিয়ে ভাড়া খাটায়। পরেশ একটু বিব্রত হয়ে বলে, হ্যাঁ, একজনের চাকরি খেয়ে অ্যা সেটা কি উচিত হবে স্যার? তাছাড়া ধোঁয়া ছাড়তে, ছাড়তে ভদ্রলোক বললেন, তুমি তো আর তার চাকরি খাচ্ছ না। উচিত অনুচিতটা আমি বুঝব। সেদিন যে আমার বাইক অ্যাক্সিডেন্ট হলো, সোদপুর থেকে আমাকে তার নিয়ে আসার কথা ছিল, কিন্তু আসেনি। ফলে আমাকে বাইকে করেই বাড়ি ফিরতে হচ্ছিল। যাকগে সে কথা। তুমি এখন ট্যাক্সি চালিয়ে যা রোজগার করো তার চেয়ে অনেক বেশি টাকা আমি তোমায় দেব। মান্থলি ২০,০০০। তবে শর্ত একটা থাকবে। আমাকে ওই গাড়ি দিয়েই নানান জায়গায় যেতে হয়। এই যে একটু আগে রাধিকা কাননের কথা বললে, ওখানে একটা হাই রাইজ বিল্ডিং উঠছে। হ্যাঁ স্যার, জানি তো। আমিই তার প্রমোটার। আর প্রমোটিংটা যখন আমার পেশা, তখন আরও নানান জায়গার খোঁজ আমায় রাখতে হয়। গাড়ি নিয়ে তোমাকে কখনো দুর্গাপুর, কখনো চিত্তরঞ্জন, কখনো বার্নপুর, কখনো আবার মুকুন্দপুর। অর্থাৎ কোনো ফিক্সড ডিউটির কথা তোমায় আমি বলতে পারছি না। তবে নাইট স্টে করলে তার জন্য আলাদা টাকা পাবে। তুমি যদি আমার সঙ্গে বেইমানি না করো, তোমার চাকরি বাঁধা। এবার বলো, তুমি কি করতে চাও? সেই মুহূর্তেই বড় ফাঁপড়ে পড়ে গেল পরেশ। মাসে ২০,০০০ টাকা, এরপর উপরি আছে। ট্যাক্সি চালিয়ে, যেটা তার ভাবনারও বাইরে। কি ভাবছো পরেশ? একটু ইতস্তত করে পরেশ বলে, আমাকে আ আমাকে একটু ভাববার সময় দিন স্যার। তাছাড়া আমার মালিককেও তো একটু সময় দিতে হবে। তিনিও তো আমায় ছাড়তে চান না। পার্স থেকে একটা কার্ড বার করে পরেশের হাতে দিয়ে বলেন, এতে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সব রয়েছে। তোমাকে আমি ১ সপ্তাহ সময় দিচ্ছি। এর মধ্যে তুমি এদিকের ফর্মালিটিস গুলো মিটিয়ে নিয়ে আমায় ফোন করবে। মনে রেখো, তোমার না আমি শুনতে চাই না। আর আমি আর দাঁড়াতে পারছি না। পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে। পরেশ বলল, স্যার, আমি কি আপনাকে একটু এগিয়ে দেব? ওই দেখো, সামনেই আমার বাড়ি। তুমি তোমার ডিসিশন খুব তাড়াতাড়ি আমায় জানাবে। ভদ্রলোক চলে যাওয়ার পর পরেশ কার্ডটা দেখল। চন্দ্রনাথ সিনহা, বালিগঞ্জ প্লেস। কার্ডটা পকেটে রেখে গিয়ে ওর ট্যাক্সিতে বসল। পুলিশ অফিসার বিকাশ তালুকদারের বাড়ির সামনেই থাকতো পরেশ দত্ত। বিকাশ তালুকদার অবশ্য এ পাড়ার বহুদিনের বাসিন্দা। তখন জমির দামও এত আকাশচুম্বী ছিল না। তবুও কোনো রকমে ২ কাঠা জমি কিনে একটা ছোট্ট বাড়ি বানিয়েছিলেন। কর্তা-গিন্নির সংসার। ওদের কোনো ইস্যু ছিল না। ওনার স্ত্রী মণিদীপার একটা মনোবেদনার জায়গা তো বটেই। পাড়া ঘরের ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে ডেকে বাড়িতে নিয়ে আসতেন। ভালো মন্দ রান্না হলে খেতে দিতেন। নিদেন পক্ষে চকলেট টফি তো থাকতই। এমন করেই একদিন শম্পার সঙ্গে ভাব জমিয়েছিলেন। পরেশ আর সুনীতির একমাত্র মেয়ে ছোট্ট ফুটফুটে শম্পা। আর শম্পার সূত্র ধরেই সুনীতির বিকাশের বাড়িতে আসার সূত্রপাত। সুনীতি প্রায়ই বলতো, আমি আপনার বাড়ির সামনেই থাকি, কিন্তু ভয়ে কোনোদিন আসতে পারতাম না। মণিদীপা বলতেন, সে কি, কেন? সুনীতি বলতো, বাবা, আপনার স্বামী হলেন পুলিশের বড় কর্তা, আর আমি হচ্ছি সামান্য ট্যাক্সি ড্রাইভারের বউ। কোন ভরসায় আসবো বলুন? হাসতে হাসতে মণিদীপা বলতেন, কেন? আমার কর্তা তোমাকে আর তোমার কর্তাকে ধরে গারদে পুরে দেবেন? ঠিক তা নয়, আমরা তো খুব গরিব মানুষ। আমার ঘরটা দেখেছ তো? কোথাও কোনো ঠাটবাটের চিহ্ন আছে? আমার কর্তা একটু অন্য ধরনের মানুষ। ওনার র‍্যাংকের অন্য অফিসাররা যেখানে নামে বেনামে অনেক টাকা করে নিয়েছেন, সেখানে উনি হলেন ধর্মপুত্র। ২ নম্বর কোনো ব্যাপারের মধ্যেই থাকেন না। অনেকে এ নিয়ে হাসাহাসি করেন, কিন্তু উনি নির্বিকার। তোমার কোনো চিন্তা নেই। যখনই মন চাইবে চলে আসবে।
জানো সুনীতি, ২ নম্বরই টাকা হয়তো আমাদের নেই, কিন্তু আমরা শান্তিতে আছি। দুঃখ শুধু আমার একটাই। বাধা দিয়ে সুনীতি বলতে থাকে, থাক না দিদি ওসব কথা। আপনার যখন ইচ্ছে হবে শম্পাকে ডেকে নেবেন। মেয়ে তো এরই মধ্যে আপনার ন্যাওটা হয়ে গেছে। সেই থেকে বিকাশবাবুর বাড়িতে সুনীতি আর শম্পার অবাধ যাতায়াত। সেই সুনীতি হঠাৎই একদিন এসে বলল, দিদি, আমার কর্তা দাদার সঙ্গে কি একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছে। দাদার কি হবে গো? সময়। মণিদীপা বলেন, কি আশ্চর্য, তোমার বরটিকে আমি দূর থেকে দেখছি, দেখলেই মনে হয় মানুষটা বেশ সহজ সরল। ও যে একজন ট্যাক্সি ড্রাইভার সেটা ওকে দেখলে মনেই হয় না। তা আমার কর্তার নামেই ওসি, কিন্তু লোকটা অন্তরে তো খুবই ভালো। তোমার বরের নাম তো পরেশ। হ্যাঁ দিদি, আমি ওসি সাহেবকে জিজ্ঞাসা করে রাখবো ও কোন দিন তাড়াতাড়ি ফিরবে। সেদিন পরেশকে বলো এখানে চলে আসতে। সুনীতি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো, কথাটা মনে ধরলো না বুঝি? একটু ইতস্তত করে সুনীতি বলে, আমাদের মাথার ওপর সুপরামর্শ দেবার মতো কেউ নেই দিদি। ওই বলছিল দাদার সঙ্গে যদি এই ব্যাপারে একটু আলোচনা করা যেত। আর এটা এমনই একটা ব্যাপার, দাদার মতো কারো যদি একটু মতামত পাওয়া যেত। একটু চিন্তা করে মণিদীপা বললেন, কাল রাত ৯টার পরে তোমার বর আসতে পারবে? কাল বৃহস্পতিবার, উনি বাড়ি থাকবেন সন্ধ্যের পর। ঠিক আছে দিদি, কালই আমরা আসবো। আমি ওকে বলবো তাড়াতাড়ি ফিরতে। সব শুনে বিকাশ বললেন, কোথায় ফেঁসে গেছে নাকি তোমার পাতানো বোনের বরটি? ও আবার কি কথা? পরেশকে তুমি দেখনি? নিপাট ভালো মানুষ। বাবা, তুমিও তো দেখি ভাইয়ের প্রেমে গদো গদো। তবে আমাকে তো জানো, কোনো ইল্লিগাল ব্যাপার হলে কিন্তু আমি তার সঙ্গে কোনো ব্যাপার নিয়ে কোনো কথা বলবো না, কোনো সঙ্গও দেবো না। ঠিক আছে, আগে তোর মুখ থেকে শোনো কি বলতে চায়। ভালো, আসতে বলো। পরের দিন ঠিক ৯টার আগেই পরেশ সপরিবারে হাজির হলো বিকাশ তালুকদারের বাড়ি, সঙ্গে এক বাক্স সন্দেশ। তারপরে এসেই বিকাশবাবু আর মণিদীপাকে পা ছুঁয়ে প্রণাম করল। বিকাশ কিন্তু এই অজানা অচেনা কেউ এসে পদরজ নেবে এটা একেবারেই পছন্দ করেন না। সামান্য বিরক্ত হয়ে বললেন, এটা কি রকম হলো? হঠাৎ এসে ঢিপ করে পেন নাম করে বসলেন। কেস কি খুব জন্ডিস কেস? ফেসেছেন কোথাও? পরেশ দত্ত মিষ্টির প্যাকেটটা মণিদীপার হাতে ধরিয়ে দিয়ে বললেও, না দাদা, পরেশ দত্ত ট্যাক্সির ড্রাইভার হতে পারে, কিন্তু কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, করবেও না। তাহলে পেন নাম কেন? আপনি হলেন বিদ্যায়, বুদ্ধিতে, লেখাপড়ায় এবং বয়সে সব কিছুতেই আমার চেয়ে অনেক উঁচু জায়গার মানুষ। তাই ছোট ভাই হিসাবে আপনাকে একটু নমস্কার করলাম। বুঝলাম, তা মিষ্টির বাক্সটা কেন? প্রথম এলাম, তাই। ভালো। ওই চেয়ারটায় বসুন। শুনলাম আপনার কিছু বলার আছে। বলুন। তার আগে আপনি আমায় তুমি করে ডাকুন, নইলে ঠিক প্রাণ খুলে কথা বলতে পারবো না। বিকাশ মণিদীপার দিকে চেয়ে বললেন, এই তোমার নিরেট ভালো মানুষের নমুনা। ও তো তেল দিতে ওস্তাদ। পরেশ বলল, না না দাদা, তেল দেবার জন্য আসিনি, সেটা আমি পারিও না। আসলে আমি একটু হতচকিত অবস্থার মধ্যে পড়ে গেছি। মাথার ওপর কোনো পাকা মাথার বুদ্ধি নেব, তাই সেইটাই আর কি, সেই কারণেই এখানে আপনার কাছে আসা। বিকাশ সিগারেটটা খুব কম খান, আজ একটা ধরালেন, তারপর বললেন, তাহলে বলো তোমার কাহিনী। পরেশ এয়ারপোর্ট থেকে ফেরা এবং বাইক অ্যাক্সিডেন্ট, তারপরে আহত লোকটিকে নিয়ে হসপিটাল যাওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত চাকরির অফার, কোনো কিছুই বাদ দেয় না। সব কিছু সবিস্তারে বলে গেল। তারপর বলল, এবার বলুন দাদা, আমি এখন কি করব? মন দিয়ে ওর সব কথা শোনার পর বিকাশ চোখ বুজে বসে রইলেন অনেকক্ষণ। তারপরে প্রথমেই বললেন, রাধিকা কাননের নাম বললে না? হ্যাঁ দাদা। ওটায় তো মাল্টি স্টোরের উঠছে। শহরটা যেন হাই রাইজের চাষাবাদ চলছে। যাকে, ওর প্রমোটার হচ্ছে চন্দ্রনাথ সিনহা। প্রমোটার মানেই পয়সা করিয়াছে। বোধ সোজা এবং বাঁকা পথে। তোমাকে বলেছে তার পার্সোনাল গাড়ি চালাতে হবে এবং মাইনেটা 20,000। হ্যাঁ দাদা। এবং ডিউটির কোনো বাপ মা নেই। মাঝে মাঝে আউট স্টেশনেও যেতে হবে, নাইট স্টে করতে হতে পারে। হ্যাঁ দাদা। সামান্য কিছু সময় ভেবে বিকাশ বললেন, তোমার কি মন চাইছে? একটু ভেবে পরেশ বলল,
যদিও আমার ট্যাক্সির মালিক খুব ভালো লোক, আমায় খুব বিশ্বাস করেন, আমার হাতে ট্যাক্সি ছেড়ে দিয়ে উনি নিশ্চিন্তেই থাকেন। কিন্তু 20,000 টাকা মাসে রোজগার আমি কোনোদিনই করতে পারবো না। এর ওপর নাইট স্টে মানেই ওভারটাইম। আমার মেয়েটার 5 বছর বয়স হতে চলল, আগেই স্কুলে ভর্তি করানো দরকার ছিল। চাকরিটা পেলে একটু সুখের মুখ দেখতে পেতাম। বিকাশ আস্তে আস্তে বললেন, তোমার ডায়লামোটা বুঝলাম। চন্দ্রনাথ লোকটাকে কিরকম মনে হলো? তেমন তো কিছু খারাপ মনে হলো না, কিছুদিন কাজ করে দেখব কি দাঁড়ায়। হঠাৎ মণিদীপা বললেন, পরেশ ভাই, জীবনে সুযোগ বারবার আসে না, যখন এসেছে নিয়েই নাও। আর একান্তই যদি তোমার ভালো না লাগে চাকরি ছেড়ে দেবে। ট্যাক্সি ফেরত পাও ভালো, নইলে একজন ভালো ড্রাইভার বসে থাকে না। শেষ পর্যন্ত সেটাই ঠিক হলো, চাকরিটা পরেশ এখন নিয়েই নিক, পরের কথা পরে ভাবা যাবে। পরেশ চলে যাবার আগে বিকাশ চন্দ্রনাথের কার্ড থেকে ওর ডিটেলসটা নিয়ে নিলেন। দেখতে দেখতে একটা মাস কেটে গেল। পরেশ ঠিক 8টার মধ্যে চন্দ্রনাথের বালিগঞ্জ প্লেসের বাড়ির সামনে এসে দাঁড়ায়। পরেশের মোবাইল আছে, সে ফোনে জানিয়ে দেয় সে এসে গেছে। একটা চাকরের হাত দিয়ে চন্দ্রনাথ গাড়ির চাবি পাঠিয়ে দেন। পরেশ অবশ্য কোনোদিনও চন্দ্রনাথের বাড়িতে ঢোকেনি। বাড়িটা দোতলা, সামনের দিকে একটা লন, বেশ কিছু ফুল গাছ টাছ আছে, ছোট্ট একটা লোহার গেটও আছে। এই ব্যাপারে তার তেমন স্পৃহা নেই, কোনোদিনও বাড়ির মধ্যে যাবার চেষ্টাও করেনি। চাকর এসে চাবি দিয়ে গেলে বাড়ি থেকে কয়েক ফার্লং দূরে একটা গ্যারেজ মতো আছে, একটাই গাড়ি আর একটা বাইক থাকে। পরেশ গাড়ি বার করে ফিরে আসে চন্দ্রকান্তর বাড়ির সামনে। মিনিট 10-এর মধ্যে চন্দ্রনাথ ওয়েল সুটেড হয়ে বেরিয়ে আসেন। তারপরেই তার কাজ শুরু হয়ে যায়। চন্দ্রনাথের নির্দেশ মতো তাকে শহরের নানান জায়গায় ঘুরতে হয়, কখনো রাইটার্স বিল্ডিং, কখনো ব্যাংক, আবার কখনো সিন্ডিকেটের অফিসে। পরেশ জানতেও চায় না কেন তার বাবু এত সব জায়গায় ঘোরাঘুরি করে, কারণ এসব প্রশ্ন তার ডিউটির বাইরে। চন্দ্রনাথ প্রথম দিনই বলে দিয়েছিলেন কোনো নির্দিষ্ট রুটে তার ডিউটি নয়। ফলে কলকাতা ছাড়িয়ে কোনো দিন বর্ধমান, কোনো দিন আসানসোল, আবার কোনো দিন দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, বারুইপুর। এর মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন তাকে দুর্গাপুরে যেতে হয়। দুর্গাপুর মানেই সেদিন নাইট স্টে। দুর্গাপুর থেকে ফেরার পথে চন্দ্রনাথ এক মহিলাকে সঙ্গে নিয়ে আসেন। চন্দ্রনাথ গত 1 মাস ধরে পরেশকে লক্ষ্য করে আসছেন। লোকটার কোনো তাপ উত্তাপ বলে কিছু নেই, মুখে বা ভুরুতে কখনো কোনো বিরক্তির ছাপও পড়তে দেখেননি। একদিন দুর্গাপুর যাবার পথে জিজ্ঞেস করেছিলেন, পরেশ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। সবিনয় পরেশ বলেছিলেন, হ্যাঁ স্যার বলুন। তোমাকে প্রত্যেক দিন আজ এখানে, কাল ওখানে, পরশু হয়তো কলকাতার বাইরে গাড়ি চালিয়ে যেতে হয়, তোমার কোনো বিরক্তি আসে না? গাড়ি চালাতে চালাতেই পরেশ কখনো ঘাড় এদিক ওদিক করে না, পিছনের দিকে তো তাকায়ও না, দৃষ্টিটাকে সমান রেখে রাস্তার উপরে রেখে সব জবাব দেয়, আমার তো এটাই কাজ স্যার। যার যা কাজ তাতে তার বিরক্তি আসা তো উচিত নয়, তাতে কাজটা ভালো হয় না। আর এর জন্যই তো আপনি আমাকে মাইনে দেন। আর আমার কাজের পরিধি কি সেটা তো আপনি আগেই বলে দিয়েছেন। সেটা না হয় বোঝা গেল, কিন্তু এই যে একভাবে গাড়ি চালিয়ে যাও, আমি সর্বদাই দেখেছি অনেকটা পুতুলের মতো, ঘাড় কখনো ঘোরে না, অসুবিধা হয় না? সামান্য হেসে পরেশ বলে, কি যে বলেন স্যার, চোখটাকে এদিক ওদিক করলে আপনার এত দামি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। আমার কর্ম গাড়ি চালানো, ওটাই আমার ধর্ম, সেটাই আমি পালন করি। কিছু না বলে চন্দ্রনাথ পিছনের সিটে বসে সিগারেট ধরান। তারপর পরেশকে বলেন, আজ একটা সিগারেট খাও, ওতে এনার্জি বাড়ে। প্রথম দিনই তো আপনাকে বলেছি আমি সিগারেট বিড়ি খাই না, আমার কোনো নেশা নেই। মদ? কখনো না স্যার। তাহলে তোমার নেশাটা কি? সব মানুষেরই একটা না একটা নেশা আছেই। সামান্য হেসে পরেশ বলে, আপনাকে তো আমি বলেইছি আমি খুব গরিব এবং সাধারণ মানুষ, একটা ছোট্ট সংসার আছে। যে পয়সার নেশা করব সেই পয়সাও মেয়ের জন্য কিছু কিছু নিয়ে গেলে তার যে হাসি মুখটা দেখতে পাবো সেটাই আমার কাছে সবচেয়ে বড় নেশা স্যার। মাস শেষ হলো। বালিগঞ্জ প্লেসে চন্দ্রনাথের বাড়ির সামনে গাড়ি থামালেন চন্দ্রনাথ। একটা সাদা খাম ওর হাতে দিয়ে বলেন, তোমার এ মাসের মাইনে, আর 3 দিন তুমি নাইট স্টে করেছিলে, তার জন্য আরো 1,000 টাকা নাও, ধরো।
পরেশ টাকার খামটা হাতে নিয়ে ড্যাশবোর্ডের মধ্যে ঢুকিয়ে রেখে দেয়। কি হলো পরেশ, টাকাটা গুনে নিলে না কেন? আপনি তো স্যার গুনেই দিয়েছেন। কম বেশি তো হতে পারে। কম হলে চেয়ে নেবো স্যার, আর বেশি হলে ফেরত পেয়ে যাবেন। বাড়ি গিয়ে গুনে নেবো, ও নিয়ে আপনি চিন্তা করবেন না। আর সত্যিই সেটা ঘটল। চন্দ্রনাথ ইচ্ছে করেই একটা 1000 টাকার নোট বেশি দিয়েছিলেন লোকটাকে যাচাই করার জন্যে। পরের দিন গাড়িতে উঠে পরেশ বলে, স্যার আপনি ঠিকই বলেছিলেন, টাকা গুনে নেওয়া উচিত। আপনি 1000 টাকা বেশি দিয়ে ফেলেছেন। টাকাটা নিয়ে স্ট্যাচুর মশরুপ বসে থাকা লোকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে চন্দ্রনাথ ভেবে নেন, 2-3 মাস যেতে দাও, তোমার সততার প্রমাণ আরও একবার নেব। যেদিন লং ট্যুর থাকে সেদিন আর রাতে পরেশের ফেরা হয় না। আর এই লং জার্নিটা হয় দুর্গাপুর গেলেই। পরেশ বেশ বুঝতে পারে পিছনের সিটে বসে তার বাবুটি মদ্যপান করছেন, কিন্তু নিথর পাথরের মূর্তির মধ্যে কোনো চাঞ্চল্য দেখতে পান না। কোনো দিন কোনো ধাওয়া দেখতে পেলে চন্দ্রনাথ পরেশকেই পাঠান খাবার আনতে। খাবারটা সাহেবের হাতে ধরিয়ে দিয়ে নিয়ে নিজে গিয়ে বসে পড়ে তার সিটে। চন্দ্রনাথ জিজ্ঞাসা করেন, তোমার খাবার কই? আনলে না? গাড়ি স্টার্ট দিতে দিতে পরেশ বলে, আসার সময় বউ চিঁড়ে ভাজার অনেকটা নারকোল দিয়ে দিয়েছে, আপনাকে দুর্গাপুর বাড়িতে পৌঁছে দিয়ে আমি খেয়ে নেব। ভাববেন না স্যার, ওতেই আমার হয়ে যাবে। তুমি এক্ষুনি গাড়ি দাঁড় করাও। পরেশ একটু সাইড করে গাড়ি দাঁড় করায়। বলে, আর কিছু আনতে হবে নাকি স্যার? হ্যাঁ। পকেট থেকে 100 টাকার একটা নোট বার করে নিয়ে বলেন, চিকেন তড়কা আর 4খানা রুটি। ওতেই হয়ে যাবে, কি বলো? পরেশ ভাবে সাহেবকে খানেওয়ালা আদমি আছে, তা বলে এত খাবেন? কি জানে, হয়তো বাড়ির জন্য নিচ্ছেন। সঙ্গে সঙ্গে হুকুম তামিল করে প্যাকেটটা সাহেবের দিকে বাড়িয়ে দেয়। গম্ভীর গলায় চন্দ্রনাথ বলে, ওগুলো তোমার জন্যে, গাড়ি দাঁড় করিয়েই রাখবে, দুজনের লাঞ্চটা সেরে নেব। পরেশ কিছু বলতে যাচ্ছিল, তার আগেই চন্দ্রনাথ বলেন, কিন্তু একটা ব্যাপার যে ভুল হয়ে গেল পরেশ। কি স্যার? 2টো মিনারেল ওয়াটারের বটল নিয়ে এসো। খাওয়া দাওয়া সেরে দুর্গাপুরের নির্দিষ্ট বাড়ির সামনে পরেশ গাড়ি দাঁড় করিয়ে দেয়। রাত তখন প্রায় 10টা। পরেশ বুঝে গেছে আজ রাতে আর বাড়ি ফেরা গেল না। এরকমের আগেও বেশ কয়েকবার হয়েছে। বাড়ি থেকে আনা রুটি আর তরকারি খেয়ে তার রাতভোজ সেরে নিয়ে গাড়ির ব্যাক সিটেই শুয়ে পড়ে। একটা প্রশ্ন পরেশের মনে প্রায়ই ভেসে ওঠে, তার বাবুটি এ বাড়িতে প্রায়ই আসে কেন? সারা রাত এখানেই থাকেন, পরদিন 10টার মধ্যে গাড়িতে ঢোকেন। প্রশ্নটা মনের মধ্যে একটা বড় জিজ্ঞাসা হয়ে থাকলেও সে কখনো তার স্বভাবের বাইরে গিয়ে কোনো প্রশ্ন তোলে না। চন্দ্রনাথ ভাবেন লোকটা বোধহয় দম দেওয়া কলের পুতুল। অন্য কোনো ড্রাইভার হলে, যেমন আগের ছেলেটা মাঝে মাঝেই প্রশ্ন করত, স্যার এখানে আপনার কে থাকেন? এটা কি আপনার আর একটা বাড়ি? ছেলেটা খুবই প্রগলভ ছিল, হাজার রকমের তার প্রশ্ন, অনাবশ্যক কৌতূহল। কিন্তু এ লোকটা এক্কেবারেই নির্বিকার। এমন একজনকে তো তিনি চেয়েছিলেন। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। স্করপিও আর চন্দ্রনাথ দুজনকেই পরেশের ভালো লেগে গিয়েছিল। স্করপিওর ড্রাইভারের সিটে বসে তার নিজেকে বেশ সুখী সুখী মনে হতো। তুলনাটা আপনা থেকেই মনের মধ্যে এসে যেত। কোথায় ট্যাক্সির উঁচু নিচু সিট আর কোথায় স্করপিওর নরম গদি। চন্দ্রনাথকে ভালো লেগেছিল তার বদান্যতার জন্যে। যে কথা প্রথম দিন উনি দিয়েছিলেন তার কোনো নড়চড় হয়নি। মাসের প্রথম দিন একটা সাদা খাম ঠিক তার হাতে চলে আসতো। দুর্গাপুর, আসানসোল বা বার্নপুর যেখানেই যান, তার সাহেব উপরি খাটুনির হিসেব কড়ায় গন্ডায় মিটিয়ে দিতেন। টাকা কড়ি বা হিসেবপত্র নিয়ে সাহেবকে তার বলার কিছুই নেই। নিজের মুখে সে কোনো দিন টাকা কড়ি চাইতো না। আর উপরি খাটার দিনে ধাবা বা হোটেলের খরচ সাহেব নিজে থেকেই দিয়ে দিতেন। পরেশ এখন বেশ সুখেই আছে। খাটুনিটা হয়তো একটু বেশি, কিন্তু তার সংসারটা তো বেশ ভালোই চলছে। মেয়েটাকে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে, তার মাই তার দেখাশোনা করে। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, লেখাপড়ার দেখাশোনা সুনীতির হাতে ছেড়ে দিয়ে সে এখন বেশ নিশ্চিন্ত। চন্দ্রনাথের কল্যাণে তার নানা পথের সঙ্গে পরিচয়ও হয়ে যাচ্ছে। না, সত্যিই পরেশ এখন বেশ সুখী। তার দৈনন্দিন অবস্থাটাও পাল্টে গেছে।
মাঝে মাঝে তার ইচ্ছে হয় সাহেবের কাছ থেকে দিন কয়েকের ছুটি নিয়ে মেয়ে আর বউকে নিয়ে পুরী ঘুরে আসতে। ওরা খুব আনন্দ পাবে। ওদের আনন্দই তো তার আনন্দ। বেশ চলছিল, কিন্তু একদিন একটা ব্যাপার তার বেশ খটকা লাগলো। দুর্গাপুরের বাড়ি থেকে বেরোবার সময় চন্দ্রনাথ এক মহিলাকে নিয়ে গাড়িতে উঠলেন। তখন সকাল 11টা হবে। মহিলা বেশ চটকদার। তিনি উঠতেই বিলিতি পারফিউমের গন্ধে গাড়িটা বেশ মোমো করে উঠল। পরেশ মনে মনে ভাবল, সাহেব মেমদের কে তাই আলাদা, ঠাটবাটও বেশ রংদার। কিন্তু ইনি কি সাহেবের বউ? হতেও পারে। অবশ্য সাহেবের বউকে সে আগে কোনোদিনও দেখেনি। পরেশের ঔৎসুক্য কম। সে নির্বিবাদে গাড়ি চালিয়ে চলল। বিকেলের মধ্যে বার্নপুর পৌঁছতে হবে। পরেশ রোবটের মতো গাড়ি চালিয়ে যাচ্ছে। তার ঘাড় কখনো ডান দিক বাঁ দিক করে না। হঠাৎ লুকিং গ্লাসের দিকে নজর পড়তেই পরেশ চমকে উঠল। মহিলাকে জড়িয়ে ধরে চন্দ্রনাথ তাকে খুব আদর করছেন আর চুমু খাচ্ছেন, আর ফিসফিস করে নিজেদের মধ্যে কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছেন। পরেশ আর দ্বিতীয়বার ভিউ ফাউন্ডারে চোখ রাখে না। যথাসময় বার্নপুরে গাড়ি পৌঁছয়। গাড়ি থেকে নেমে ওরা দুজনে হাত ধরাধরি করে নেমে যাচ্ছিলেন। এই প্রথম কথা বলল পরেশ। স্যার, তেল যা আছে আর বড়জন 2-3 মাইল যাবে, তেল ভরার তো দরকার। পকেট থেকে টাকা বার করে পরেশের হাতে দিয়ে চন্দ্রনাথ বলেন, গাড়িতে তেল ভরবে, কলকাতা পৌঁছতে যতটা লাগবে, আর তোমার রাতের খাবারটাও নিয়ে নেবে। রাত্রিটা তোমাকে গাড়িতেই থাকতে হবে। আর একটা কাজ তোমায় করতে হবে পরেশ। বলুন স্যার। কাল আমি বার্নপুর থেকে অন্য জায়গায় চলে যাব। খুব দরকারি কাজ পড়ে গেছে। ঠিক আছে স্যার, আমি তো আছি। না, আমি ঘোরার জন্য অন্য কিছু ব্যবস্থা করে নেব। তুমি বৌদিমণিকে দুর্গাপুরে পৌঁছে দেবে, পারবে তো? সবিনয়ে পরেশ বলে, হে আপনি কি বলছেন স্যার? নিশ্চিন্ত থাকুন, আমি একেবারে ওনাকে বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেব। তারপর কি গাড়ি নিয়ে কলকাতায় ফিরে যাব স্যার? সিগারেট ধরিয়ে চন্দ্রনাথ বলেন, কলকাতায় তো তুমি নিশ্চয়ই ফিরবে, কিন্তু বৌদিমণির জন্যে তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। উনি রেডি হয়ে এলে ওকে নিয়ে তুমি কলকাতায় ফিরবে। উনি যেখানে নামতে চাইবেন ওকে সেখানেই তুমি নামিয়ে দেবে। ঠিক আছে স্যার। বৌদিমণিকে দুর্গাপুরে পৌঁছে দিয়ে ও ফিরে এলো গাড়িতে। গাড়ি লক করে ও গেল সুলভ কমপ্লেক্সের সন্ধানে। গতকাল সকালে স্নান করার পর রাতে হাতে মুখে জল দিতে পেরেছিল মাত্র, তাও ধাবার সামনে জলের কল পেয়ে গিয়েছিল বলেই। একটু খোঁজাখুঁজির পর সুলভ কমপ্লেক্সের সন্ধান পেয়ে গেল। দুর্গাপুর বেশ সাজানো শহর। এখানেও হাইরাইজ উঠছে, সঙ্গে পাল্লা দিয়ে মডার্ন ব্যাপার স্যাপারও এসে গেছে। ড্যাশবোর্ডের লকারে একটা জামা প্যান্ট সর্বদাই রেখে দেয় পরেশ। সেগুলো নিয়ে একেবারে চান টান সেরে ধোপ দুরস্ত জামা প্যান্ট পরে এবং ভরপেট খাওয়া দাওয়া সেরে ও যখন স্করপিওর সিটে এসে বসল, তখনও ম্যাডাম আসেননি। অবশ্য মিনিট 15-র মধ্যেই এসে পড়লেন। আজও ওঠার সঙ্গে সঙ্গে স্করপিওর বাতাস বেশ মোহময় হয়ে উঠল। কিছু না জিজ্ঞাসা করেই ও গাড়ি ছোটালো সোজা কলকাতার উদ্দেশ্যে। গাড়িতে উঠে মহিলা কোনো কথা বলেননি। আর পরেশ তো চোখে ঠুলি বাঁধা তেলঘানির বলদ। শ্যামবাজারের চৌমাথায় পৌঁছে মহিলা প্রথম মুখ খুললেন, আমি গ্র্যান্ডে নামব। ব্যাস ওই পর্যন্তই। গ্র্যান্ড আসতেই পরেশ গাড়ি থামালো, নেমে গিয়ে পিছনের দরজা খুলে দিল। মহিলা কোনো কথা বা কোনো সৌজন্য ধন্যবাদ না জানিয়েই নেমে চলে গেলেন। এগুলো নিয়ে পরেশ কোনো দিনও কোনো মাথা ঘামায় না। সেদিনও মাথা ঘামালো না। নিজের সিটে ফিরে গিয়ে গাড়ি ছোটালো বালিগঞ্জ প্লেসের দিকে। পার্ক স্ট্রিট দিয়ে ঢুকে ও যখন ক্যামাক স্ট্রিটে ঢুকছে, হঠাৎই ওর নজর পড়ল একটা লেডিস ব্যাগ পড়ে আছে পিছনের সিটে। মনে মনে পরেশ ভাবল, এই হচ্ছে বড় লোকদের এক দোষ। সব অ্যাফ্লুয়েন্ট সোসাইটির লোক। মহিলার হয়তো খেয়ালই নেই ব্যাগ ফেলে গিয়েছেন। এরকম দু একটা গেলে কি বা এসে যায়। বালিগঞ্জ প্লেসের বাড়ির সামনে এসে গাড়ি থামালো। ছোটখাটো ছিমছাম দোতলা বাড়ি, তাও সেটা খুব একটা বড় নয়। বাড়ির সামনে ছোট্ট একটা লন, কিছু ফলের গাছ টাছও আছে। লোহার একটা ছোট্ট গেট। কোনো দারওয়ান বা মালি টালিকে দেখা গেল না। গেট ঠেলে ও লাল মোরাম পথে হেঁটে গিয়ে পেল 2 ধাপ শ্বেত পাথরের সিঁড়ি। দরজা বন্ধই ছিল। দরজার পাশে কলিং বেল আছে।
পরেশ সরাসরি কলিং বেলে চাপ দিল। কিছুক্ষণ পর এক মহিলা এসে জিজ্ঞাসুনেত্রে পরেশের দিকে তাকালেন। পরেশ কোনো উপক্রমণিকা না টেনে বলল, গাড়িতে মালকিন এই ব্যাগটা ফেলে চলে গিয়েছেন, এটা ওনাকে একটু দিয়ে দেবেন এলে। চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া টেনে মহিলা বললেন, মালকিন? আগে হ্যাঁ, উনি তো দুর্গাপুর থেকে আসছিলেন, গ্র্যান্ডে নেমে গেলেন। মহিলা জিজ্ঞাসা করলেন, আপনি কে? আগে আমি ওনার ড্রাইভার, পিছনের সিটে ওটা দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেলাম, আর এই আপনার গাড়ির চাবি। সাহেব হয়তো কাল ফিরবেন। পরেশ চলেই যাচ্ছিল, মহিলা ডাকলেন, শুনুন। হ্যাঁ দিদি, বলুন। সাধারণ শাড়ি পরা, যদিও খুব সুন্দরী মহিলা। মহিলাকে দেখে পরেশের মনে হয়েছিল ইনি হয়তো চন্দ্রনাথ বাবুর কোনো আত্মীয়া হবেন। মহিলা বলেন, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ দিদি, নিশ্চয়ই করবেন। আপনি বললেন দুর্গাপুর থেকে ওনাকে তুলেছেন। আগে হ্যাঁ। প্রায় কি ওখান থেকে তোলেন নাকি শুধু আজই? আজ কেন হবে, প্রায় দিনই। সাহেব তো অনেক দিনই ওখানে যান। মালকিন আজই প্রথম কলকাতায় এসেছেন। কেমন দেখতে মহিলাকে? সেটা তো আমার বলা উচিত হবে না ম্যাডাম। তাছাড়া আমি তেনাকে ভালো করে দেখিওনি। আপনার সাহেব কোথায়? আগে বার্নপুর গেলেন, বললেন দরকারি কাজ মিটিয়ে কলকাতায় ফিরবেন। ওনাকে নামিয়ে দিয়ে গ্যারেজে গাড়ি রেখে আমাকে চলে যেতে বললেন। মহিলা কয়েক সেকেন্ড পরেশের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন, উনি যে মালকিন সেটা আপনাকে কে বলেছেন? কেন? সাহেবই তো বললেন মালকিন যেখানে নামতে চাইবে সেখানেই নামিয়ে দিতে। কিন্তু আপনার সাহেবের বাড়ি তো এটা, তাহলে দুর্গাপুরে? একটু ইতস্তত করে পরেশ বলে, আগে এর সঠিক জবাব তো আমি দিতে পারবো না। আমার মনে হয়েছিল দুর্গাপুরে ওনার আর একটা বাড়ি আছে। এই তো আমাদের পাইকপাড়ার রাধিকা কাননে ওনার প্রমোটিং একটা বিরাট মাল্টি স্টোরি ফ্ল্যাট উঠছে। নিশ্চয়ই ওখানে ওনার ফ্ল্যাট থাকতে পারে। মহিলা আর কোনো প্রশ্ন করেন না, স্রেফ বলেন, আপনি এবার আসতে পারেন। পরেশ আগেই গাড়ি গ্যারেজ করে নিয়েছে, চাবিটা মহিলার হাতে তুলে দিয়ে বলে, এটা আপনার গ্যারেজের চাবি। আজ আসবো না। স্যারকে বলে দেবেন আমি কাল সময় মতো পৌঁছে যাব। পরের দিন নয়, 4 দিন পর চন্দ্রনাথ বাড়ি ফিরলেন। চন্দ্রনাথ সিনহা বেশ সুদর্শন পুরুষ, বলা যায় ইয়াং হ্যান্ডসাম ম্যান। চলনে বলনে এবং পোশাক পরিচ্ছদে বেশ কেতাদার, অ্যাভারেজ বাঙালির মতোই হাইট। বাইক অ্যাক্সিডেন্টের পর এখন আর বাইক চালান না, গ্যারেজের একদিকেই সেটা পড়েই আছে। বেল বাজাতেই বাড়ির কাজের মেয়ে কমলা এসে দরজা খুলে দেয়। চন্দ্রনাথ জিজ্ঞাসা করেন, ড্রাইভার এসেছিল নাকি? সাহেব, ও তো 4 দিন ধরে সকালে আসছে আর আপনাকে না পেয়ে ফিরে যাচ্ছে। ঠিক আছে, বলে চন্দ্রনাথ দোতলায় উঠে যান। একটু পরে কমলা এসে এক কাপ গরম কফি এনে টিপয়ের ওপর রেখে দেয়। সাহেব, আপনার কফি দিয়ে গেলুম, খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। কমলা চলে যাচ্ছিল। চন্দ্রনাথ জিজ্ঞাসা করেন, এর মধ্যে কেউ আমায় ডাকতে এসেছিল নাকি? চিন্তা করে কমলা বলে, এই শার্ট প্যান্ট পরা একটা মেয়ে এসেছিল, খুঁজছিল। ভুরু কোঁচকালো চন্দ্রকান্তের। স্বপ্নালী তো কোনোদিনও শার্ট প্যান্ট পরে না। তাছাড়া এ বাড়িতে সে তো কোনোদিনও আসবে না। তাহলে কি? আর যে 4 জন মেয়ের সঙ্গে তার সখ্যতা আছে, ঘুণাক্ষরেও তার এ বাড়ির দরজায় তারা আসবে না। মনে মনে ভাবতে থাকেন, দেন হু ইজ দ্যাট গার্ল? মোবাইল নিয়ে সোজা ফ্রেশ রুমে ঢুকে যান চন্দ্রনাথ। প্রথমে স্বপ্নালীকেই ফোন করেন। স্বপ্নালী জানায় এভাবে বালিগঞ্জ প্লেসের বাড়িতে তার যাবার কোনো প্রশ্নই নেই, কোনোদিন এভাবে যাবেও না। তাছাড়া সে তো জানেই চন্দ্রনাথ এখন কলকাতায় নেই, অতএব যাবার কোনো প্রশ্নই নেই এখানে। সে দরকার পড়লে এসএমএস আছে, টুইট আছে, হোয়াটসঅ্যাপ আছে। অর্থাৎ স্বপ্নালী নয়। ফোন কেটে দিয়ে আরও 2-4 জনকে ফোন করলেন। উত্তর সর্বত্র একই। তাহলে কি? প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। ওয়াশরুম থেকে বেরিয়ে উঠে সোজা নিজের ঘরে গিয়ে বিছানায় টান টান শুয়ে পড়লেন। 4 দিন তাকে অনেক জায়গায় ঘুরতে হয়েছে। বিশেষ করে বার্নপুরের জমিটা খুব কমপ্লিকেটেড হয়ে উঠেছে। একটু ইন্টিরিয়ারে, কিন্তু পোড়ো জমি। বুঝতেই পারছেন জমিটা পেতে বেশ টাকাকড়ি দরকার। এরই মধ্যে শোনা যাচ্ছে ওখানকার এমএলএ মক্কেলের মস্তানটি নিয়মিত ঘোরাঘুরি করছে।
কিন্তু যে জমির ওপর চন্দ্রনাথ সিনহার দৃষ্টি পড়েছে সেটা অন্য কেউ বাগিয়ে নিয়ে যাবে, সেটা তিনি কিছুতেই মেনে নেবেন না, হতেও দেবেন না। কিন্তু ফ্যাক্টর এখানে টাকা, অনেক টাকা। রাধিকা কাননের জমি দখল করতে গিয়ে কোটি টাকার রিস্ক নিতে হয়েছে, সেখানেও অনেক ধার। মনটা বেশ বিক্ষিপ্ত হয়েই ছিল। মাথায় খুব বেশি ভাবনা থাকলে চোখ বোঝালেও ঘুম আসে না। একবার মনে হলো একটা ট্র্যাঙ্কুলাইজার মুখে ফেলে দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। হঠাৎ খুট শব্দে চোখ খুলে তাকায়। একটু পরে পরেশ প্রদত্ত ব্যাগটা হাতে নিয়ে মন্দিরা ঘরে ঢোকে। আর চোখে একবার মন্দিরাকে দেখে নিয়ে তিনি ঘুমের ভান করে চোখ বোজান। বেশ কড়া প্রশ্নে চোখ মেলতে বাধ্য হন চন্দ্রনাথ। স্বপ্নালীকে? শুয়ে শুয়ে জবাব দেন। কে স্বপ্নালী? যে স্বপ্নালী বসুকে নিয়ে তুমি দিনের পর দিন দুর্গাপুরে রাত কাটাও। কে বলেছে তোমাকে এসব কথা? হাতের ব্যাগটা উঁচু করে তুলে ধরে মন্দিরা বলেছেন, এই ব্যাগটা। কিসের ব্যাগ? কার ব্যাগ? কণ্ঠে ব্যঙ্গের সুর টেনে মন্দিরা বলেন, স্বপ্নালী বসুর ব্যাগ। ব্যাগের মধ্যে পার্স, পার্সে মহিলার নাম আর দুর্গাপুরের ঠিকানা। যদিও মোবাইল নাম্বার আছে, কিন্তু আমার প্রবৃত্তি হয়নি কোনো ফোন করার। চন্দ্রনাথের রগ টিপটিপ করছিল। রাগটা চেপে জিজ্ঞাসা করলেন, এ ব্যাগ তুমি পেলে কোত্থেকে? সেটা পরের প্রশ্ন। তার আগে বলো, স্বপ্নালী বসু কে? নাম শুনে বুঝতে পারছো না? একটা মেয়ের নাম। দুর্গাপুরে তার সঙ্গে রাত কাটাও কিসের জন্যে? ইরিটেটেড হয়ে চন্দ্রকান্ত বলেন, এই নামে আমি কাউকে চিনি না। তাহলে তোমার গাড়িতে এই ব্যাগটা কি করে পড়ে থাকে? বলতে পারবো না। তাছাড়া এটা তোমার হাতে এলো কি করে? তোমার গাড়িতে করে মেয়েটা দুর্গাপুর থেকে কলকাতায় এসেছিল, নামার সময় ভুল করে ফেলে গিয়েছিল। তোমার ড্রাইভার সেটা পেয়ে ফেরত দিয়ে গেছে, এই বলে যেটি মালকিনের ব্যাগ, আর সেই কথা ভেবে আমার বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। ননসেন্স। কে? ওই রাহাম্মক গাড়ল ড্রাইভারটা। কার না কার ব্যাগ বেশি সততা দেখাতে গিয়ে ব্যাগটা তোমার হাতে দিয়ে গেছে। মন্দিরা তীক্ষ্ণ দৃষ্টিতে চন্দ্রনাথের দিকে তাকিয়ে বলে, লোকটা সত্যি সৎ, নইলে ব্যাগটা সে হাফিজ করে দিতেই পারত। আমাকে নিশ্চয়ই কাজের মেয়েটে ভেবে ব্যাগটা আমার হাতে তুলে দিয়ে গেছে। নাও টেল মি, স্বপ্নালীর সঙ্গে তোমার কতদিনের নোংরামির খেলা চলছে? চন্দ্রনাথ বলেন, তুমি যে কি বলছো বুঝতে পারছি না। স্বপ্নালী বলে কাউকে আমি চিনি না। আমার মনে হয় কেউ আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। কেন? কে তোমাকে ফাঁসাবে? এই প্রোমোটারি বিজনেসে আমার অনেক রাইভাল আছে। অনেক বড় বড় সার্কেলে আমাকে মিশতে হয়। অনেকে মনে করে তাদের বাড়া ভাতে আমি ছাই দিয়ে দিয়েছি। সুযোগ পেলে তারা আমাকে যে কোনো রকম ফ্যাসাদেই ফেলে দিতে চাইবে। তাতে লাভটা কি? আমার সুখী সংসারটা ভাঙবার তাল। শব্দ তুলে হেসে ওঠেন মন্দিরা। হাসছো যে? হাসি রেশ কমিয়ে মন্দিরা বলেন, তোমার কি মনে হয় আমরা খুব সুখী দম্পতি? আমাদের সংসারটা খুব সুখের সংসার? কেন, তোমার তা মনে হয় না? খুব দৃঢ় স্বরে মন্দিরা বলেন, না, আমার প্রতি মুহূর্তে মনে হয় আমি একটা যৌতুক গৃহে বাস করছি। একটু অসাবধান হলেই। মন্দিরা আর কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে যান। ওর গমন পথের দিকে তাকিয়ে চন্দ্রনাথ বিড়বিড় করেন, তুমি ঠিকই আন্দাজ করেছ মন্দিরা, কিন্তু সব কিছু আটকে আছে একটা জায়গায়, আর সেটা না হলে তো। ভাবতে ভাবতে হঠাৎই মনে পড়ে যায় পরেশের কথা। সিগারেট ধরিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বিড়বিড় করেন, মহা গিড়েবাজ লোক তো এই পরেশটা। ব্যাগটা পেয়েছিল, খুব ভালো কথা, সেটা তো আমায় ফেরত দিবি, তা না একেবারে আমার বউয়ের হাতে। এ তো শালা সাধু যুধিষ্ঠিরের বাচ্চা। খুবই ডেঞ্জারাস লোক। লোকটাকে সৎ লোক বলে রাখলাম, এখন তো পরেশ দত্ত লোকটা আমার কাছে আছলা বংশদণ্ড ছাড়ার কিছুই নয়। তাছাড়া আমার সমস্ত ডেরা টেরা লোকটা চিনে গেছে। সততা দেখাতে গিয়ে কোথাও কিছু বেফাস বলে দিলেই কেলেঙ্কারি।
না, লোকটার সম্পর্কে নতুন কিছু একটা ভাবতে হবে। আরো একটা ভাবনা তার মাথায় চিড়িক দিল। সেটা হলো এক ঢিলে দুই পাখি মারা। এক্ষেত্রে সেটাই বোধহয় উচিত কাজ হবে। নইলে কিছুক্ষণ পর চন্দ্রনাথ কাউকে যেন ফোনে ধরলেন। দিন সাতেক পর সুনীতি তার মেয়ে শম্পাকে নিয়ে হাজির হলো বিকাশ বাবুর বাড়িতে। বিকাশ তখন ছিলেন না। সুনীতি মুখ তখন থমথম করছে, চোখের কোল ভেজা। হাসি হাসি ভরা মেয়েটার এরকম বিধ্বস্ত আর চিন্তিত মুখ দেখে মণিদীপা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তোর মুখটা এরকম দেখাচ্ছে কেন বোন? কি হয়েছে? কিছু হয়েছে নাকি? পরেশ কোথায়? সামান্য একটু সহানুভূতির স্পর্শ পেয়েই সুনীতি কেঁদে ফেলে। আবার কাঁদে? কি হয়েছে বলবি তো? দিদি, আজ নিয়ে ৩-৭ হলো আপনার ভাই বাড়ি ফিরছে না। এমন তো কখনো করে না। মণিদীপা বলেন, কিন্তু ও তো, তুই বলতিস মাঝে মাঝে রাত্রি বাড়ি ফেরে না। সে তো দিদি এক রাত্রির জন্য, পরদিন ভোর ভোরই বাড়ি ফিরে আসতো। কিন্তু আজ ৭টা দিন। এমন তো কখনো হয়নি দিদি। ওর সঙ্গে তো মোবাইল আছে। করেছি দিদি, প্রথমে একটা মেয়ে বলতো নট রিচেবল, তারপরে তো আজ ২ দিন হলো কোনো সাড়া শব্দই নেই। মণিদীপা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তাহলে তো ভাবনার কথা। লোকাল থানায় কোনো খবর দিয়েছিস? সুনীতি বলে, আমি তো কোনোদিন থানায় যাইনি। কি করে কি করতে হয় কিছুই জানি না। তাই তো আপনার কাছে ছুটে এলুম। জামাইবাবু একজন পুলিশের বড় অফিসার, যদি কোনো বুদ্ধি দিতেন। মণিদীপা যেন কিছু ভাবলেন। তারপর নিজের মোবাইল থেকে ফোন করলেন বিকাশ তালুকদারকে। সব শুনে বিকাশ তালুকদার খানিকক্ষণ গুম খেয়ে বসে রইলেন। মনে মনে ভাবলেন, প্রথম থেকেই একটা সন্দেহ আমার মনে নড়াচড়া করছিল, কিন্তু ঠিক আছে, আমি বাড়ি ফিরছি। হাত মুখ ধুয়ে জলখাবার খেতে খেতে বিকাশ বোধহয় কিছু চিন্তা করছিলেন। কি গো, তুমি কিছু বলছো না কেন? সুনীতি যে একেবারে ভেঙে পড়েছে। ঠিক আছে, ওকে একটু শান্ত হতে বলো, আমি ভাবছি কি করা যায়। থানায় কোনো এমডি করেছে? এমডি মানে কি? আরে বাবা, মিসিং ডায়েরি। ধুর, ওসব কিছু বোঝে না, আমিও বুঝি না। ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে একটু শান্ত হতে বলো, আমি দেখছি কি করা যায়। বিকাশ প্রথমেই ফোন করলেন টালা পিএসে। ওখানকার ওসি সুজিত বসু। বিকাশ বাবুর সঙ্গে বেশ ভালোই জান পেহেচান আছে। ফোন পেয়ে সুজিত বলল, আরে হ্যাঁ বিকাশ দা, বলুন, হঠাৎ কি মনে করে? বিকাশ বললেন, ব্যাপারটা একটু সিরিয়াস ভাই। কিরকম? তবে শোন। এই বলে পরেশ দত্ত সম্বন্ধে খুব নাটশেলে যতটা বলা সম্ভব বলে বললেন। আজ 7 দিন হলো লোকটা কিন্তু নিরুদ্দেশ। সুধীর বলল, আপনি তো বলছেন লোকটা একজন ড্রাইভার, অ্যাডাল্ট লোক, এবং গাড়ি নিয়ে 2-1 দিন বাড়ি ফেরে না, এরকম ঘটনাও ঘটেছে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে এবারও হয়তো তেমন কিছু হয়েছে, হয়তো বেশি দূরে কোথাও গেছে, তাই ফিরতে দেরি হচ্ছে। আরে না সুজিত, বললাম না, ব্যাপারটা অত হালকাভাবে নিও না। লোকটা আমাদের বাড়ির সামনেই থাকে, পরিবার অন্ত পান। বাইরের কোথাও গেলে আগে বাড়িতে খবর টবর দিয়ে দিত। আহ, কিন্তু খানিকক্ষণ চুপ করে থেকে সুজিত বলল, আর লোকটার নামটা কি যেন বললেন? পরেশ দত্ত। হঠাৎ আগুনের ছ্যাঁকা খাওয়া গলায় সুজিত বলল, লোকটার নাম বললেন পরেশ দত্ত? ইয়েস, মাই গুডনেস। আজ থেকে দিনাষ্টেক আগে টালা পার্ক থেকে আমরা একটা যুবতীর লাশ উদ্ধার করি, বছর 27-28-এর মতো বয়স হবে। শি ওয়াজ রেপড অ্যান্ড কিলড। অধৈর্য হয়ে বিকাশ বললেন, আরে ও তো নিত্য নৈমিত্তিক ঘটনা, প্রত্যেক দিনের খবরের কাগজ খুললে ওরকম 2-1টা খবর থাকবেই থাকবে। এই তার সঙ্গে পরেশ দত্ত মিসিং এর তালগোল পাকাচ্ছ কেন? সুজিত বলল, আরে না বিকাশ দা, তালগোল পাকায়নি, তালগোল পাকাচ্ছে মেয়েটার পকেট এবং ব্যাগ। আর যেগুলো অকুস্থলে পাওয়া যায়, সেই ব্যাগের ভেতর থেকে 2টো মানি ব্যাগ পাওয়া যায়। মেয়েটির ব্যাগ থেকে জানা যায় মেয়েটির নাম রত্না বাগ, তার বাড়ি গড়িয়া। একটা মোবাইল নাম্বারও কার্ডে লেখা ছিল, সেই নাম্বার রিং করলে কোনো রেসপন্স পাওয়া যায়নি। মোবাইলের ট্র্যাকিং খোঁজ খবর চলছে। গৌরিয়ার বাড়িতে আমরা খোঁজ নিয়ে জেনেছি মেয়েটা ছিল একজন কল গার্ল, তবে একটু হাইফাই স্ট্যাটাসের। বিরক্ত হয়ে বিকাশ বললেন, আরে তার মধ্যে পরেশ দত্ত আসছে থেকে? ইয়েস বিকাশ দা, আরও একটা মানি ব্যাগ পাওয়া গিয়েছিল, তার মধ্যে নাম হিসাবে পেয়েছি পরেশ দত্ত। মাই গড! ঠিকানা? শুধু নামটাই লেখা ছিল, নো অ্যাড্রেস।
পার্সের মধ্যে নাম আছে অথচ ঠিকানা নেই, এবার হয় নাকি? কিন্তু ঘটনা তো তাই বলছে বস। পরেশ দত্ত, বিকাশ বললেন। এইরকম আরো অনেকের নাম থাকতে পারে। হ্যাঁ পারে, কিন্তু একটা প্রবাবিলিটি তো রয়েই গেছে, তাই না? আচ্ছা, পরেশ দত্ত লোকটা কেমন ছিল? আমি যতদূর জানি ভেরি পারফেক্ট অ্যান্ড অনেস্ট পারসন। কোনো কলগার্লের সঙ্গে সম্পর্ক থাকতে পারে না বলতে চাইছেন? বিকাশ কয়েক মিনিট চুপ করে থাকার পর বললেন, কোনো মানুষকে একবার বা দুবার দেখলে তার সম্বন্ধে ডেফিনিট কিছু বলা যায় না, এটা আমি স্বীকার করছি। বাট পরেশ দত্ত একটা কলগার্লকে নিয়ে মাঠে ফুর্তি করে তাকে খুন করে গেছে এবং গা ঢাকা দিয়েছে। তুমি পরেশ দত্তকে দেখোনি বা তার সঙ্গে কথা বলনি, তাই ওকে সন্দেহ করার যথেষ্ট কারণ তোমার আছে। তবু তুমি একটু ডিটেলসে খবর নাও, ও ঠিকানাটা লিখে নাও। ঠিকানা লিখে নিয়ে সুজিত বলল, ঠিক আছে স্যার, আই শ্যাল ডু মাই বেস্ট। কিন্তু একটা মিসিং ডায়েরি করা দরকার। হ্যাঁ, ওর পরিবারকে আমি তেমন ইনস্ট্রাকশন দিয়ে দেবো। কিন্তু হ্যাঁ বিকাশদা বলুন। পরেশ দত্ত প্রায় 7 মাস চন্দ্রনাথ সিনহা নামে এক প্রমোটারের গাড়ি চালাতো, এটাও একটু খোঁজ নেবে। ওকে স্যার। সুজিতের সঙ্গে কথা বলার পর খুব একটা আশান্বিত হতে পারলেন না বিকাশ তালুকদার। হয়তো সুজিত ছেলেটা ভালো, কিন্তু এমন এমন পরিস্থিতি দাস হয়ে পড়ে এই পুলিশ বাহিনী, কেসটা নিয়ে তারা গড়িমসি শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তেই বিকাশের মনে পড়ল নীল ব্যানার্জির কথা। পরেশ ছেলেটা, তার এখনো বিশ্বাস সে কোনো কলগার্লকে ফাঁকা নির্জন ময়দানে অথবা অন্য কোথাও রেপ আর খুন করে ফেলে দিয়ে পলাতক হবে। বিকাশ কিছুতেই সেটা বিশ্বাস করতে পারছেন না। ফোনটা ধরেছিল নীলই। কি হলো বিকাশবাবু? গলার আওয়াজটা ঠিক জুত মনে হচ্ছে না। কোথাও আটকেছেন? আমি একটা ডাইলেমায় পড়ে গেছি, একবার আসবো? কবে আর না করেছি, চলে আসুন। তেওয়ারির সিঙাড়া আর লাড্ডু আনিয়ে রাখছি। ঘন্টা দেড়েকের মধ্যেই বিকাশ তালুকদার পৌঁছে গেলেন নীলের বাড়িতে। দিনুদার শরীরটা এখন তেমন ভালো যাচ্ছে না, অনেক বয়স হয়েছে, এবার ওর ছুটির দরকার। দীপু সিঙাড়া আর লাড্ডু এনে রেখেছিল। খেতে খেতে নীল লক্ষ্য করলো তালুকদার আজ একটু কেমন যেন অন্য মনস্ক। সেই রসিক মানুষটা, দীপুর লেগ পুলিংয়ে যিনি মাঝে মাঝেই রেগে যেতেন, তিনি আজ কেমন যেন মন মরা। কি হয়েছে বিকাশবাবু, বলবেন? বলবো বলেই তো এসেছি। নিজের মনে কথা সাজিয়ে নিয়ে পরেশ দত্তর আগাগোড়া সবকিছু খুলে বললেন। সিগারেট খেতে খেতে নীল খুব মনোযোগ দিয়ে তালুকদারের কথা শুনল। কোনো কথা না বলে নিজের মনেই ঘটনাটা নিয়ে কিছুক্ষণ ভাবল। তারপর বলল, আপনি 100% শিওর যে পরেশ এই ধরনের গর্হিত কাজ করতে পারে না? নো স্যার, হি ইজ ভেরি মাচ অনেস্ট। একটা ছোট্ট সংসারে ছাপোষা মানুষ, তার পক্ষে 7 মাস চন্দ্রনাথ সিনহার কাছে কাজ করছিল, ও স্ত্রী তাই বলেন। এবং যেদিন চাকরিটা পাকা হয়ে যায় সেদিন আমাদের জন্য সন্দেশের বাক্স এনে আনন্দের খবরটাও দিয়েছিল। একটু ভেবে নীল বলল, চন্দ্রনাথ লোকটা কেমন? এই চন্দ্রনাথ কেমন এখনো জানি না, তবে এরা সব এক একটা জমি মাফিয়া। শকুনির মতো ওত পেতে থাকে কেমন করে নানান রকম টোপ দিয়ে জমি দখল করা যায়। এই তো আমাদের পাড়ায় রাধিকা কানন বলে একটা মস্ত বাগান ছিল, বিকেলে বাচ্চারা খেলতে যেত, তাদের মায়েরা বৈকালিক আড্ডা জমাতো। কি করে কি হলো কে জানে মশাই, সেখানে এখন হাই রাইজ উঠছে। আপনি কি ভাবছেন এর মধ্যে কোনো টাকার খেলা হয়নি? এই প্রসঙ্গে না গিয়ে নীল জিজ্ঞাসা করে, কোনো মুক্তিপণের ক্লেম এসেছে? আরে দূর মশাই, সিনহার ওখানে চাকরি পাবার আগে ছিল ট্যাক্সি চালক, টাকার লোভে সিনহার গাড়ি চালাতে শুরু করে, সে দেবে মুক্তিপণ, পাবে কোথায়? খবরটা কি কাগজে ফ্ল্যাশ হয়েছে? হতে পারে, আমার চোখে পড়েনি। আমায় এখন কি করতে হবে বলুন? লোকটা সত্যি খুব দরিদ্র মানুষ, একবার কি নেড়ে চেড়ে দেখা যায় না? নীল আবার কিছুক্ষণ নীরবে সিগারেট টানে, তারপর বলে, আমাকে তো তাহলে কয়েকটা জায়গায় যাওয়া দরকার। বলুন না, কোথায় যাবেন? শ্রীমতী পরেশ দত্তর সঙ্গে একটা কথা বলবো। আর একটা কথা, ওকে বলবেন অবশ্যই কাল গিয়ে থানায় একটা মিসিং ডায়েরি যেন করিয়ে দেন, ওটা কিন্তু মাস্ট। হয়ে যাবে। চন্দ্রনাথ সিনহার বাড়িটা জানেন? চিনি না, শুনেছি বালিগঞ্জ প্লেস। অতএব পাওয়া যাবে। আর 3 নম্বর,
সুজিত বসুর এনকোয়ারি কতটা কি এগিয়েছে সেটাও একটু জানা দরকার। রেপড অ্যান্ড কিল্ড মেয়েটির কোনো ডিটেলস আছে কি? বিকাশ বললেন, সুশীত সুজিত কিছুটা খবরাখবর নিয়েছে, তবে যেটা বোঝা গেল মেয়েটা ছিল একটা কল গার্ল। ঠিক আছে, আপনি এদিকের ব্যবস্থা করুন, আমি যাব। দীপু দীর্ঘক্ষণ চুপ করেই ছিল। হঠাৎ ও বলল, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর ব্যাপার হয়ে যাচ্ছে নাকি? ফোঁস করে উঠলেন বিকাশ, সেটা তো আমার ক্ষেত্রেও চলে। ঘটনাটা আমার পিএসের নয়, কিন্তু একটা মানবিকতার ব্যাপারও তো আছে। আসলে পরেশ দত্তর যদি অন্য কিছু না হয়ে গিয়ে থাকে, তাহলে কোনো অন্যায় কাজ করে সে বউ মেয়ে ছেড়ে কোথাও লুকিয়ে বসে থাকতে পারবে না। আই এম শিওর। ব্যানার্জি বাবু, এই ছোকরাটা এত টাকা টাকা করে কেন বলুন তো? দীপু কড়িকাঠের দিকে তাকিয়ে বলে, টাকা হি কেবলম, ওটা না থাকলে সব ফক্কা। কথাটা সত্যি জেনেও কেউ কোনো উত্তর দিল না। কিন্তু এটা তো জানা কথা, যেমন মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস, ঠিক তেমনই মানি ইজ ভেরি এসেনশিয়াল অ্যান্ড আওয়ার ডেইলি লাইফ। উটকো ঝামেলার মধ্যে মাথা ভেড়াবার কোনো ইচ্ছেই ছিল না দীপুর। কিন্তু নীলকে বেরোনোর জন্য রেডি হতে দেখে দীপু আর বসে থাকতে পারল না। নীলের সঙ্গে সেও বেরিয়ে পড়ল। ভবানীপুর থানা থেকে বিকাশ তালুকদারকে নিয়ে ওরা সোজা চলে এলো টালা পিএসে। তখন প্রায় শেষ দুপুর। বিকাশবাবু আর নীলকে দেখে ওসি সুজিত বসু উঠে দাঁড়িয়ে ওদের স্বাগত জানালো। তারপর নীলের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে হয়তো চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি বিকাশদার দৌলতে। আপনার অনেক কথা শুনেছি। আই হ্যাভ আ গ্রেট রেসপেক্ট ফর ইউ স্যার। বসুন বসুন। চেয়ারে বসতে বসতে নীল বলল, সাহেবরা একটা নেশা আমাদের মধ্যে ইনজেক্ট করে দিয়ে গিয়েছিল, এই স্যার স্যার করা। নেটিভদের মোসাহেবি করতে শেখানো হয়েছিল। ব্রিটিশ চলে গেছে অনেক দিন, কিন্তু আজও আমরা স্যার বলাটা ছাড়তে পারিনি। হাসতে হাসতে সুজিত বলল, তাহলে কি বলবো, বাবু না দাদা? ঠিক আছে, আমি আপনাকে নীলাঞ্জনদা বলে ডাকবো। এবার বলুন, নিশ্চয়ই পরেশ দত্ত কেস, কারণ বিকাশদা যখন সঙ্গে এসেছেন। ঘাড় নাড়তে নাড়তে নীল বলল, কারেক্ট ইউ আর। পরেশ দত্তর এই হঠাৎ মিসিং হওয়াটা আমি কেন জানি না ঠিক মেনে নিতে পারছি না। একটা জল জ্যান্ত লোক, যার একটা পরিবার আছে এবং সে খুব সাধারণ এক ড্রাইভার, হঠাৎ তার মিসিং হওয়াটা। কিন্তু নীলাঞ্জন দা, আর একটা অ্যালিগেশন রয়ে গেছে, রেপ অ্যান্ড মার্ডার। এবং মেয়েটার ব্যাগের মধ্যে একটা কাগজে পরেশ দত্তর নাম এবং মোবাইল নাম্বারও পাওয়া গেছে। এটা কি খুব উড়িয়ে দেবার মতো ব্যাপার? আপনি কি বলেন? নীল বলল, একেবারে উড়িয়েও দিচ্ছি না, আবার ধরেও রাখছি না। মেয়েটা শুনলাম নাকি, ইয়েস দাদা, মেয়েটা একটা কল গার্ল, থাকে গড়িয়ার দিকে, কেবি রায় রোডে। মেয়েটির পাড়াতেও খোঁজ নেওয়া হয়েছে, খুব একটা ভদ্রজনচিত নামযশ নেই। তার মানে কি আপনারা? হাত তুলে বাধা দিয়ে সুজিত বলল, আপনি নয়, তুমি। বয়সটা বিচার করুন। সামান্য হেসে নীল বলল, বেশ, এবার বলো তো, একটা লোক, সামান্য একজন ড্রাইভার, পুলিশের খাতায় তার কোনো নামগন্ধও নেই, বলতে গেলে ছাপোষা লোক, তোমার কি ধারণা হঠাৎ যৌনতাড়িত হয়ে ওই মেয়েটিকে ময়দানে নিয়ে গিয়েছিল? নিশ্চয়ই টাকার লোভ দেখিয়েছিল। কিন্তু পরেশ দত্ত যদি ওই ইদানিং চন্দ্রনাথ সিনহার কাছে কাজ করে মোটামুটি একটা রোজগার করছিল, কিন্তু সেটা এত বেশি নয় যা দিয়ে সে একটা কল গার্লকে নিয়ে ময়দানের অন্ধকারে ফুর্তি করতে যাবে। টাকার জন্যে এইসব কল গার্লরা নিজেদের দেবার জন্যে বসে থাকে, তাকে রেপ করতে হয় না, তাও কিনা ময়দানে। ইদানিং ময়দান কিন্তু অনেক পাল্টে গেছে। রেগুলার পুলিশের আউটপোস্টিং থাকে। ধরে নিলাম সেসব বাধা ডিঙিয়ে পরেশ মেয়েটিকে ভোগ করেছিল, বাট হোয়াই মার্ডার? একটু মিনমিন স্বরে সুজিত বলল, ছাপোষা মানুষ, ক্ষণিক দুর্বলতায় একটা অঘটন ঘটিয়ে ফেলেছিল। এখন মেয়েটি যদি চিনে ফেলে, তার বাড়িতে বলে টাকা দেয়, টাকা চায়। এর অর্থ একটাই, কলগার্লটি নিশ্চয়ই পরেশকে চিনত, মানে কোনোভাবে যোগাযোগ ছিল। হ্যাঁ, এটা উড়িয়ে দিতে পারছি না। এর মধ্যে খুন। খুনটা কিভাবে হয়েছে? ছুরি দিয়ে গলাটা ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পরেশ দত্ত সর্বদাই একটা ধারালো ছুরি নিয়ে ঘোরাঘুরি করত। সুজিত কিছু না বলে মাথা নিচু করে ভাবতে শুরু করলো। মিনিট কয়েক পর নীল বলল, পরেশ দত্তর একটা মোবাইল ছিল, ওই মোবাইলে রিংটিং করেছিলে? নট রিচেবল।
এর দুটো অর্থ। হয় পরেশ দত্ত কলকাতা ছেড়ে কোথাও পালিয়ে গেছে এবং মোবাইল থেকে সিম কার্ডটা ফেলে দিয়েছে, অথবা তার মোবাইলটা তার কাছ থেকে লোপাট হয়ে গেছে। মোবাইলের ট্র্যাক রেকর্ড দেখলে খানিকটা আন্দাজ পাওয়া যাবে। ইয়েস, সেটা একবার করো। বিকাশ অনেকক্ষণ কথা বলেননি। হঠাৎ বলে উঠলেন, আমাদের পুরুষদের চরিত্রটা আর পাল্টানো গেল না। সেই পুরাণের যুগ থেকে দেখুন, স্বয়ং দেবরাজ, লম্পট চূড়ামণি ছদ্মবেশ ধরে গৌতম মুনির স্ত্রীকে রেপ করে বেমালুম গা ঢাকা দিয়েছিলেন। উদাহরণের কি আর শেষ আছে? আর ইদানিং তো রেপের মড়ক লেগেছে। শালা তখনও কোনো আইন ছিল না, এখনো নেই। ধর্ষকেরা মোচে তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বুক ফুলিয়ে, ধরা পড়তে জামিন পেতেও দেরি লাগছে না। বিকাশবাবুর জাতীয় চরিত্রের অধঃপতনের খেদোক্তিতে খুব একটা মাথা না ঘামিয়ে নীল বলল, বিকাশবাবু, এটা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের চেহারা। সামাজিক অবক্ষয়ের মহাবিস্তর এড়িয়ে ছেড়ে আমরা একটু সরে আসি। সুজিত: হ্যাঁ দাদা, বলুন। তুমি যেমন তোমার ইনভেস্টিগেশনের কাজ করছো, করো। আমি যদি পার্সোনালি ঘাটাঘাটি করি, আপত্তি নেই তো? আরে নো, কোনো রকমের আপত্তি থাকতে পারে না। আপনি এগোন দাদা, দরকার পড়লে। হঠাৎ থানার ল্যান্ডলাইনটা বেজে উঠল। সুজিত রিসিভার তুলে বলল, টালা পিএস। হ্যাঁ, কি বললেন? বন হুগলির একটা খেতি জলার ধারে? মেল না ফিমেল? মেল। ওখানকার থানা কি বলছে? কি বলছে সেটা সুজিত একাই শুনে গেল। ওর মুখ থেকে কেবল শোনা গেল, ও আচ্ছা, তাই নাকি, ইত্যাদি। একটু পরে মুখ বেজার করে রিসিভারটা ক্রেডে রেখে দিয়ে থম মেরে বসে রইল। বিকাশ বললেন, মুখ ভেটকালি কেন? কার লাশ, কোথাকার লাশ, কিছুই জানা যায়নি? না, বডি পচে গেলে ডিস্টর্টেড হয়ে যায়, কিছুই বলা যাচ্ছে না। পরনে ছিল একটা ছিটের হাফ শার্ট অ্যান্ড অর্ডিনারি প্যান্ট। মানে মার্ডার? নীল বলল, হ্যাঁ, মার্ডার, এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রগে গুলি করা হয়েছে এবং স্পট ডেড। নীল জিজ্ঞাসা করল, বডি এখন কোথায়? বনগাঁ থানা আরজিকর মর্গে পাঠিয়ে দিয়েছে। একটু চিন্তা করে নীল বলল, আরজি করে কি যাওয়া যেতে পারে? বিকাশবাবু, আপনি তো পরেশ দত্তকে দু একবার দেখেওছেন। বিকাশবাবু আর সুজিত কারও কোনো আপত্তি ছিল না। দীপু কেবল বলল, একটা পচা গলা দেহ দেখে কি কিছু আন্দাজ করা যাবে? চোখ পাকিয়ে বিকাশ বললেন, বেশি পাকামি করো না তো ছোকরা। বিজ্ঞান কোথায় গিয়েছে জানো? দরকার পড়লে ডিএনএ টেস্ট পর্যন্ত করানো যেতে পারে। নাও গেট আপ। কিছুক্ষণের মধ্যে ওরা আরজিকর পৌঁছে গেল। মর্গটা পিছনের দিকে। দীপু ঢুকলো না, সিগারেট ধরিয়ে ও বাইরেই থেকে গেল। নীল, বিকাশবাবু আর সুজিত নাকি রুমাল চেপে মর্গে ঢুকে গেল। মর্গের ভেতরটা প্রচণ্ড ঠান্ডা। আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা, সার সার শয়ানো ডেড বডিগুলো। সঙ্গে মর্গম্যান ছিল। পারমিশন নেবার সময় অফিস থেকে আনক্লেমড বডিগুলোর নাম্বারটা নিয়ে নিয়েছিলেন। খুঁজতে খুঁজতে কাপড়টা সেই সরালো। একমাত্র বিকাশবাবুই পরেশকে দেখেছেন। বেশ খুঁটিয়ে তিনি মুখটা দেখতে থাকলেন। নীল জিজ্ঞাসা করল, কিছু বোঝা যাচ্ছে? বিকাশ বললেন, পরেশের মাথায় ছিল নিগ্রো হেয়ার, ছিল পুরুষ্টু গোঁফ, দুটোই আছে অবশ্য। অবশ্য নাকে তুলো গোজার জন্য গোফের কিছু অংশ চাপা পড়েছে, কিন্তু আর তো সব হেজি। নীল বলল, ঠিক আছে সুজিত ভাই, বডিটা পাবার সময় নিশ্চয়ই গায়ে শার্ট প্যান্ট ছিল। হ্যাঁ, সেগুলো তো থাকবেই। নিশ্চয়ই তার খোঁজ এখান থেকেই পাওয়া যাবে। সুজিত বললেন, চিন্তা করবেন না, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। তবে জামা প্যান্ট থেকে কি আর কিছু বিষয় পাওয়া যাবে? সিজার লিস্ট দেখলে ডিটেলস পাওয়া যাবে। ঠিক আছে, চলুন, এখানে আর কিছু দেখার নেই। গুলিটা ডান দিকের রগে করা হয়েছিল, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা, এর মধ্যে যদি অন্য কেউ এসেই বডি ক্লেম করে? সুজিত যেন বলল, আরে না দাদা, নাম পরিচয়হীন কোনো লাশ এত সহজে ছাড়িয়ে নিয়ে যাওয়া যায় না। চলুন আমরা এসডির অফিসে গিয়ে খোঁজ নিই। সিজার লিস্ট থেকে পাওয়া গেল লোকটার গায়ে ডোরা কাটা ছিটের হাফ শার্ট, রক্ত মাখা কাদা মাখা ফুল প্যান্ট। পায়ে কোনো স্লিপার বা স্যান্ডেল ছিল না, হাতে কোনো হাত ঘড়িও ছিল না। ব্যাগ না, প্যান্টের পকেটে কিছু টাকা, সব মিলিয়ে 500-600 টাকা। কোনো ড্রাইভিং লাইসেন্সও ছিল না। তবে যিনি বডি চেক আপ করেছিলেন তার নোটে ছিল মৃতের হাতে রিস্ট ওয়াচ ছিল, যদিও সেটা পাওয়া যায়নি, কিন্তু ব্যান্ডের দাগটা ছিল স্পষ্ট।
আরজিকর থেকে বেরিয়ে নীল বলল, পরেশ দত্তর চুল আর গোঁফের একটা সাদৃশ্য আপনার চোখে পড়েছে, তাই না বিকাশবাবু? এই খানিকটা। সুজিত: হ্যাঁ নীলাঞ্জনদা, বলুন। পোস্টমর্টম করেছো? হ্যাঁ। কি বলছে? ক্লোজ রেঞ্জ থেকে ডান দিকে ডগে গুলি করা হয়েছে এবং সেটা অতর্কিতে। সময়টাও নিশ্চয়ই বলা যাবে। বলেছে রাত 10টা থেকে 11টার মধ্যে। ঘটনাটা অ্যাপ্রক্স কদিন আগের? 6 থেকে 7 দিন। আর টালা পার্কে যে মেয়েটার বডি পাওয়া গিয়েছিল সেটা কতদিন আগে? 4 দিন আগে সকালেই খোঁজ পাওয়া যায়। সিগারেট ধরিয়ে নীল বলল, ধরে যদি নি বনগাঁর এই বডিটা পরেশেরই, তার মৃত্যু হয়েছে 7 দিন আগে। আর টালা পার্কে যে বডিটা পাওয়া যায় তার বডি পাওয়া যায় 4 দিন আগে। তোমার হিসেব কি বলে? মৃত পরেশ অবশ্য, ওটা যদি পরেশের মৃতদেহ হয় তাহলে মৃত্যুর পর সে এসে মেয়েটাকে টালা পার্কের অন্ধকারে রেপ এবং মার্ডার করে, এবং সেটা 4 দিন আগে। সুজিত কিছু না বলে চুপ করে থাকে। নীল বলে, মৃতের জামা, প্যান্ট এবং মৃত পরেশের ডিএনএ টেস্ট করাতে চাই। দরকার হলে পরেশের একমাত্র মেয়ের সঙ্গে ওই ডেড বডির ডিএনএ টেস্ট করাতে হবে। এর জন্য দরকার হলো হায়ার অথরিটির সঙ্গে কথা বলবো। বিকাশ জিজ্ঞাসা করলেন, ঠিক এই মুহূর্তে কি পরেশের স্ত্রীকে এনে আইডেন্টিফাই করানো উচিত হবে? একটু ভেবে নীল বলল, সেটা তো করাতেই হবে, আজ নয় তো কাল। বিকাশ সম্ভবত খুঁতখুত করেন। কিন্তু না বিকাশবাবু, এসব ক্ষেত্রে তো সেন্টিমেন্টাল হলে চলবে না। কারণ বডিটা যদি সত্যিই পরেশ দত্তর বলে প্রমাণিত হয় তাহলে আমি তো আরো বড় কিছুর আশঙ্কা করছি। সুজিত জিজ্ঞাসা করে, বড় কিছু মানে? বড় কিছু মানে বড় কিছু। আর টালা পার্কের রেপ অ্যান্ড মার্ডারটা খুব সিরিয়াসলি, ওটা নিয়ে একটু নাড়াচাড়া করো। আমার ধারণা ওটা কোনো মামুলি কারো দ্বারা নয়। কোথাও আমি যেন কোনো কিছুর সঙ্গে একটা লিঙ্ক খুঁজে পাচ্ছি। সুজিত বলল, আপনি তো দাদা আমার মাথায় একটা বেশ ভারী বোঝা চাপালেন। একবার আর নয়নে সুজিতের দিকে তাকিয়ে নীল বলল, তুমি তো ইয়াং ম্যান। বিকাশবাবু যদি এই বয়সে কোনো কমপ্লিকেটেড কেস হাতে পান, নাওয়া খাওয়া ভুলে লেগে যাবেন। সুজিত কিছু না বলে চুপ করে থাকে। অ্যান্ড নীল বলল, নো ডিলে, নো ডিনাইড। আন্ডারস্টুড? সুজিত কেবল বলল, মিসেস দত্তকে কি আইডেন্টিফাই করার জন্য ডেকে আনবো? যেটা আজ হয় সেটা কেন কালের জন্য ফেলে রাখবে? ওয়েল দাদা। ডিপার্ট করার আগে নীল বলল, কেসটা একেবারেই সহজভাবে নিও না সুজিত। মনে হয় জলটা অনেকটা গভীর। গভীরে আরও কিছু লুকিয়ে থাকতে পারে। একজন নিরীহ সাতে পাঁচে না থাকা লোক, অ্যাকর্ডিং টু বিকাশবাবুর ভার্সন, সে লোকটাকে কেন মারা হবে? যদি না এর তলে অন্য কোনো বড় কিছু থাকে। আমার কিন্তু সব খবরই চাই। হয়ে যাবে দাদা। গম্ভীর মুখে বাড়ি ফিরতেই মণিদীপা গিয়ে ধরলেন বিকাশবাবুকে। হ্যাঁ গো, পরেশের কোনো খবর কিছু পেলে? দীর্ঘদিন পুলিশে চাকরি করলেও অপ্রিয় সত্য কথা, বিশেষ করে মৃত্যু সংবাদ দিতে বিকাশবাবুকে এখনো হোঁচট খেতে হয়। চেয়ারে বসতে বসতে বিকাশবাবু নিজেকে প্রস্তুত করতে সময় নিলেন একটু। আবার বললেন, বনগাঁর দিকে একটা জলার ধারে একটা ডেড বডি পাওয়া গেছে। বডি এখনো মর্গে পড়ে আছে, আনক্লেমড অবস্থায়। সামান্য উতলা হয়ে মণিদীপা জিজ্ঞেস করেন, তুমি কি বডি দেখতে গিয়েছিলে? ঘাড় নাড়তে নাড়তে বিকাশ বললেন, শুধু আমি একা নই, নীল আর ওই অশ্রী সুজিতও গিয়েছিল। মণিদীপা বলেন, কিন্তু কিন্তু ওরা তো কেউ পরেশকে কখনো দেখেনি। কিন্তু তুমি তো দেখেছো, ওর সঙ্গে কথাও বলেছ। তোমার কি মনে হলো? একটু থেমে বিকাশ বললেন, বডি দেখে বোঝার উপায় নেই। জলে আর কাদায় বডি ফুলে ডিস্টর্টেড হয়ে গেছে, চট করে চেনাও মুশকিল। তবু তবুটা কি? আমাদের একবার সুনীতিকে মর্গে নিয়ে যেতে হবে, নইলে কিছুদিন রাখার পরই পুলিশ নিজে থেকেই বডিটা দাহ করে দেবে। খানিকটা হতাশ ভঙ্গিতে মণিদীপা বলেন, আর বডিটা যদি সুনীতি শনাক্ত করে ওর স্বামীর মৃতদেহ হিসাবে, পারবে মেয়েটা সহ্য করতে? ম্লান হেসে বিকাশ বললেন, যদি সত্যিই বডিটা পরেশের হয় তাহলে ও সত্যটাকে তো আর মিথ্যা করা যাবে না। পুলিশে চাকরি করতে করতে এমন দৃশ্য আমাকে অনেকবার ফেস করতে হয়েছে। পরেশ আমাদের পরিচিত বলেই ভাবতে কষ্ট হচ্ছে, কিন্তু কোনো উপায় নেই, সুনীতিকে মর্গে যেতেই হবে।
আর ও যদি শনাক্ত করে তখন তো শুরু হবে পুলিশের কাজ, কারণ লোকাল থানার সুজিত কেসটা ডিল করছে, ব্যক্তিগতভাবে নীলও। যদি সত্যি এটা মার্ডার কেস হয়, মার্ডারই, কারণ লোকটাকে ডান দিকের রগে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। নীল এর মধ্যে বড় কোনো ঘটনার আশঙ্কা করছে। মণিদীপা গুম মেরে বেশ কিছুক্ষণ বসে রইলেন। বিকাশ ফের জিজ্ঞাসা করলেন, এর মধ্যে তো সুনীতির কাছে কোনো ফোন টোন আসেনি? না, কি করে যে আমি ওই কচি মেয়েটার সামনে গিয়ে কথাটা পারবো সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, সুনীতি যদি কনফার্ম নাও করতে পারে, তারও অনেক উপায় আছে ও লোকটা সত্যি কে সেটা জানবার, কিন্তু সেসব পরের কথা। তুমি সুনীতিকে একবার ডেকে পাঠাও তো, আমি ওর সঙ্গে কথা বলবো। ডাকার সঙ্গে সঙ্গে সুনীতি চলে এলো। বিকাশবাবুকে দেখে উদ্ভ্রান্ত সুনীতি জিজ্ঞাসা করলে, দাদা, আপনার ভাইয়ের কোনো খবর পেলেন? মিনিট খানেক চুপ করে থাকার পর বিকাশ বললেন, আচ্ছা সুনীতি, তুমি কি জানো পরেশ বনগাঁর দিকে গাড়িটা নিয়ে যেত কিনা? সুনীতি বলল, আমি তা কি করে বলবো দাদা? ও কোথায় কোথায় যেত তা কি সবসময় আমায় বলে যেত? কাজে যেত, মালিক যেদিকে যেতে বলতো সেদিকেই যেত। তবে ওর মুখেই শুনেছি বেশিরভাগ সময় ওকে দুর্গাপুর, আসানসোল, বার্নপুর, চিত্তরঞ্জন এসব দিকেই যেতে হতো। আসলে চাকরির শর্তটাই তো ছিল এই রকমই। বিকাশ বেশ কিছুক্ষণ মাথা হেঁট করে বসে রইলেন। হঠাৎ সুনীতি আর নিজের ধৈর্য রাখতে না পেরে জিজ্ঞাসা করল, দাদা, সত্যি কি আপনি ওর কোনো খবর পাননি? বিব্রত মুখে বিকাশ বললেন, বনগাঁর দিকে একজন ইয়াং ম্যানের পচা গলার দেহ পাওয়া গেছে, এবং সেটা একজন পুরুষ মানুষের। তুমি কি সেই বডিটা দেখে কিছু আন্দাজ করতে পারবে? যেহেতু তোমার স্বামী কিছু না কিছু তোমার চোখে আটকাতেই পারে, তাই তোমাকে যে একবার মর্গে যেতেই হবে ভাই। সব শুনে সুনীতি ধপ করে মাটিতে বসে পড়ল। মণিদীপা এসে ওর কাছে বসলেন। এক্ষুনি ভেঙে পড়ো না সুনীতি, আগে বডিটা তো দেখো, হয়তো সেটা তোমার পরেশের নাও হতে পারে। আচ্ছা, একটু মনে করে বলো তো, পরেশের দেহে কোনো বিশেষ চিহ্ন কি ছিল, যেটাকে মার্ক অফ আইডেন্টিফিকেশন বলতে পারে বা হতে পারে? সামান্য একটু চিন্তা করে সুনীতি বলল, "হুম, ওর বাঁ দিকের গলার কাছে একটা বড় সাইজের কালো জরুল আছে।" ওয়েল, আমি এক্ষুনি সুজিতকে ফোন করছি। তোমাকে কাল আমাদের সঙ্গে মর্গে যেতে হবে। তোমার শনাক্তিকরণের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। যাবে তো? মানে, যেতেই হবে। সুনীতি রাজি হয়ে যায়। শেষ পর্যন্ত সেই কালো জরুলটা দেখে সুনীতি মর্গের মধ্যে অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ বডিটা পরেশেরই। জ্ঞান ফেরার পর সুনীতিকে নিয়ে সুজিত আর বিকাশবাবু বাড়ি ফিরে এলেন। সুজিতের কিছু প্রশ্ন করার ছিল, কিন্তু কোনো প্রশ্নই করা গেল না। সুজিত যাবার সময় বলে গেল, মনে হয় মহিলার কাছ থেকে বিশেষ কোনো খবর পাওয়া যাবে না। একেবারেই গেরস্ত বউ, স্বামী রোজগার করে, বউ সে টাকায় সংসার চালায়, এবং স্বামীর whereaboutsও মনে হয় না খুব একটা জানা আছে। বিকাশ বললেন, ইউ আর রাইট, প্রশ্ন আমিও করেছিলাম, কিন্তু নো রেজাল্ট। সুজিত চলে যাবার পর বিকাশ নীলকে ফোন করলেন। সবকিছু শুনে নীল বলল, আপনার স্ত্রীকে বলবেন ওদের দিকে যেন একটু নজর রাখেন। তবু ডিএনএ টেস্ট করার দরকার, শুধু ফোরেন্সিকে হবে না। পরেশবাবুর ব্যবহৃত কিছু জামা কাপড় দরকার হবে, আর বাচ্চাটার কিছু ব্লাড স্যাম্পল। তাহলেই নিশ্চিত হওয়া যাবে। কাজটা সুজিতকে দিয়ে আপনিই করিয়ে নেবেন। এদিকে আমি লালবাজারের গোয়েন্দা বিভাগের একজন দায়িত্বশীল অফিসারের সঙ্গে কথা বলছি, মিস কুন্তলা বসু মল্লিক, ভেরি এফিশিয়েন্ট অফিসার। উনি আমাকে বেশ খাতিরও করেন, আশা করি ওনার সাহায্য পাব। বিকাশ বললেন, আপনার দিক থেকে যা যা করার আমি জানি সে তো আপনি করবেনই, কিন্তু বডিটা কি রিলিজ করানো যাবে? সামান্য একটু চিন্তা করে নীল বলল, একজন স্ত্রীর দেখায় চট করে ভুল হয় না, তবু ডিএনএ টেস্টটা ডেফিনিট হওয়া যাবে, আর সেটা যাতে তাড়াতাড়ি আসে সে চেষ্টা আমি অবশ্যই করব। বিকাশ শুধু বললেন, ঠিক আছে, অ্যাজ ইউ লাইক ইট। ফোনটা কাটার আগে নীল বলল, পরেশ দত্তর মালিক চন্দ্রনাথ সিনহার সঙ্গেও যেন যোগাযোগ করে। বিকাশ বললেন, ওকে পাত্তাই দেবে না।
দেবে। সুনীতির আপত্তি না থাকলে আমি স্পটে থাকব। কেসটা এখন আর একা সুনীতির নয়, এর সঙ্গে প্রকারান্তরে আমরা সবাই জড়িয়ে আছি। ফোনটা কাটার পর দীপু পাশেই ছিল, বলল, নীলদা, এক সামান্য পরেশ দত্তর জন্য তোমার এত খাটনির কি সত্যিই খুব দরকার? সারা পশ্চিমবঙ্গে এমন ঘটনা তো আকছাড়ি ঘটছে। বেশ রাগত চোখে দীপুর দিকে তাকিয়ে নীল বলল, তোকে আমি একটা মুদির দোকান খুলে দেবো, সেটাই তোর আসল জায়গা। তুই জানিস না এতে কার কি লাভ আর কার কতটা লস। বসে থাকার ছেলে নীল না, সঙ্গে সঙ্গে ও ফোনে যোগাযোগ করলো মিস কুন্তলা বসু মল্লিকের সঙ্গে। আমি নীল ব্যানার্জি বলছি ম্যাডাম। কুন্তলা বললেন, মনে মনে আমি নীল ব্যানার্জির কথাই ভাবছিলাম। আমার সৌভাগ্য, কিন্তু কেন বলবেন? এই লোকটার ব্যাপারে আমার যে একটা ব্যক্তিগত ইন্টারেস্ট আছে। কাগজের খবরটা আমি পড়েছি, আর তখনই আমার খটকা লেগেছিল। তার আগে বলবেন, বডি কি আইডেন্টিফাই হয়েছে? নীল বলল, ওর স্ত্রীর ধারণা তাই। মৃতের বাঁ দিকের কাঁধের জরুল চিহ্নটা দেখেও শনাক্ত করে। আমরা আরও ডেফিনেট হতে চাইছি যদি একটা ডিএনএ টেস্ট করানো যেত। সামান্য হেসে কুন্তলা বলেন, খবের মধ্যে পেলে চলবে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, কয়েকটা দিন একটু অপেক্ষা করুন। আই উইল লেট ইউ নো। ঠিক আছে ম্যাডাম। ফোন কাটার আগেই কুন্তলা বললেন, আপনাকে একটা ইনফরমেশন দেবার দরকার ছিল। ইয়েস ম্যাডাম, বলুন। একটু থেমে ম্যাডাম বলতে শুরু করলেন, বেশ কয়েকদিন আগে আমি এয়ারপোর্ট থেকে ফিরছিলাম একটা ইনভেস্টিগেশনের কাজ সেরে। রাত হয়ে গিয়েছিল। আমার বাইকটাও সঙ্গে ছিল না। আমি একটা ট্যাক্সি ধরি। কিছু দূর আসার পর, মানে লেকটাউন আর শ্রীভূমির মধ্যবর্তী জায়গায়, একটা বাইক ফুল স্পিডে আমাদের ট্যাক্সিকে ওভারটেক করে এগিয়ে যায়। তার একটু পরেই একটা টাটা ওয়াগন ভ্যান সজোরে বাইকটাকে পিছন থেকে পুশ করে। আমার মনে হয়েছিল ইন্টেনশনালি এটা করা হয়েছিল। ওয়াগনের নাম্বারটা আমি নিতে পারিনি। তারপর ইনজিওর্ড লোকটাকে আমি আর ড্রাইভার নিয়ে যাই আর্জি করে। লোকটা কিছু চোট পেয়েছিল। আমি চেষ্টা করতেও একটা বেডও পেয়ে যায়। হসপিটাল জানায় একদিন রেখে মাথার স্ক্যান করে ছাড়বে। হতে পারে ইনজুরি তেমন কিছু ভয়াবহ ছিল না। এই প্রসঙ্গে বলি, ড্রাইভারের নাম ছিল পরেশ দত্ত, আর ইনজুর্ড লোকটির নাম ছিল চন্দ্রনাথ সিনহা। চন্দ্রনাথকে পরের দিন ছেড়ে দেয়া হয়। ছাড়িয়ে নিয়ে গিয়েছিল পরেশ দত্তই। পরেশ দত্তর বিহেভিয়ারে আমার মনে হয়েছিল লোকটার মানবিকতা আছে এবং আপাত সরল লোক। কোনো ট্যাক্সি ড্রাইভারই রোড অ্যাক্সিডেন্টের সঙ্গে নিজেকে জড়ায় না। কারণটা তো জানেনি। এবার আপনাকে খবর নিতে হবে কে এই চন্দ্রনাথ সিনহা, আর ট্যাক্সি ড্রাইভারই ছেড়ে পরেশ দত্ত কেন চন্দ্রনাথের গাড়ি চালানো শুরু করলো। এটা কি নিছকই অতিরিক্ত মাইনের জন্য? এটাও মেনে নিলাম। বাট হোয়াই দিস ইনোসেন্ট ফেলো উইল বি মার্ডার্ড অর সামথিং লাইক দ্যাট? খুব সময় নষ্ট হবে কি? নীল শুধু বলল, ম্যাডাম, আপনার প্রশ্নগুলো আমারও প্রশ্ন। আপনি না বললেও আমি তদন্তটা চালাতাম। আফটার অল, দিস ইজ আ মিস্টেরিয়াস কেস। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের এই সপ্তাহের গল্প, পরেশ দত্ত হত্যা মামলার প্রথম পর্ব। আশা করছি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন বা আজ প্রথম গল্প শুনছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা একবার ভিজিট করার জন্য। আমি আমার চ্যানেলে এই ধরনের গল্প নিয়ে কাজ করে থাকি। আমার চ্যানেলটা ভালো লাগলে, গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে নতুন গল্পের আপডেট আপনারা আপনাদের ফোনে সরাসরি পেয়ে যান। তাহলে চলুন, দ্বিতীয় পর্ব নিয়ে আমি দেবারতী খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভালো ভালো গল্প শুনবেন, গল্প পড়বেন। অডিও স্টোরি স্টেশনকে তো অবশ্যই ফলো করবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। Till then, take care, stay safe, tata.